আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আরজি কিবরিয়া বলছি ইউটিউব চ্যানেল থেকে, যেই অরিজিনাল চ্যানেলে এই মুহূর্তে আপনারা আছেন। তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে। কথা না বাড়িয়ে যিনি গেস্ট রয়েছেন তার সঙ্গে আমরা শুরুতে একটু পরিচিত হব। জি, প্রথমে আপনার নামটা একটু বলেন। আমার নাম আজাদ। আধার বয়স কত? বয়স আনুমানিক 49। 49 বছর। জি, শুরু করেন ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে। আমি যখন থেকে বুঝি আর কি, মোটামুটি তখন থেকে বলি আর কি। জি। তো আমি যখন থেকে বুঝি তখন আমরা দুই বোন এক ভাই। দুই বোন এক ভাই। আর ছোট থেকে দেখতাম আমার বাবা অসুস্থ। আচ্ছা। তো মাঝে মধ্যেই দেখতাম এরা জল চোখের মধ্যে শোয়াইয়া নিয়ে যেত। জল চোখের মধ্যে শোয়? হ্যাঁ, তো রাস্তাঘাট খারাপ ছিল। জি। তো এক বাপের এক ছেলে ছিলাম। তো সবাই আদর করতো। তো এইভাবে চলতে থাকলো। ক্লাস 1 আমার ভর্তি করে দেয়। 1 2তে যখন আমি পড়ি তখন থেকেই মনে করেন যে আমার জীবনে অন্ধকার নেমে আসে। কি সেটা ঘটনা কি ঘটছে? যে প্রতিবারই আব্বা অসুস্থ, তা গ্রামের মানুষ আসে আব্বারে বোঝায় যে তোমার অপারেশন হওয়ার সামর্থ্য আছে, তুমি অপারেশন হও না কেন? তা আব্বা ছিল অনেক ভীতু। তো যতবারই লোকজন বোঝাইতো একবার যে আব্বা রাজি হয় যে আমি যে ঠিক আছে অপারেশন হবো। যেহেতু বাবা কি করতো আপনার? বাবা ব্যবসা, কাপড়ের ব্যবসা। ওই সময়টাতে? হ্যাঁ। প্রথমে আবার বাপ চাচা করে এটা বলিনি। বড় চাচা সরকারি চাকরি করতো, মেজো চাচা ব্যবসা করতো, আর আমার বাবা ব্যবসা করতো। তো অপারেশন যখন প্রথম অপারেশন বা সিদ্ধান্ত নিল, সব মানুষের বুঝে আর কি রাজি করতে পারে যে অপারেশন হতে যান আপনি, যেহেতু সামর্থ্য আছে। কিন্তু আব্বা ভীতু ছিল, মরে যাবো আমি, অপারেশন হবো না। অপারেশনে তখন অপারেশন ছিল রিক্স, তখনকার জামানা অপারেশন আধুনিক ছিল না, ভয় পাইত। যে এক পর্যায়ে রাজি করে। তা মা জমি দাবি করে যে আমার জমি লিখে না দিলে আমি অপারেশনতে যাইতে দেবো না। আপনার মা? মা তখন আমার বাবা 15% জমি মার নামে লিখে দেয়, পরে অপারেশন হওয়ার জন্য যায়। তো পরের দিন আমার নিয়ে যায়। তা আমার দেখে আব্বা অনেক কান্দাকাটি করে যে মরে যে জায়গায় তুমি তো অনেক ছোট। ডাক্তার বলে 8 দিন পরে অপারেশন করে লোক, 1 সপ্তাহ পরে। তা আব্বা গেছে, একদিন রয়েছে, দ্বিতীয় দিনই একটা রোগী অপারেশন হয়েছে, আব্বার পাশের সিটে শোয়াইছে তার। তো এটা দেখে আব্বা অস্থির হয়ে গেছে, না আমি আর অপারেশন হবো না। এই যে দেখে ভয় পাইল, না আমি অপারেশন না, মরে যাবো। তারপরের দিনে আবার গেছি, চাচা নিয়ে গেছে, এখন কইতেছে 5 তালা থেকে হয় লাভ দিয়ে মরমু, না আমার থেকে নিয়ে যাও, আমি অপারেশন হবো না। এক পর্যায়ে বাধ্য হয়েছে তারা ফেরত আনতে। আচ্ছা আইলো, করলোই না সে না অপারেশন করলো, করবে না সে। এই যে ভয় পেল, কিন্তু জমি কিন্তু একবার লেখে নেওয়া শেষ। আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে কিছুদিন এভাবে চলতো। আমি ক্লাস 3তে উঠলাম। তা আমার পড়াশোনায় আমি ইংরেজিটা আমার মাথায় কোনো কাজই করতো না। আমি সবটাই ভালো করতাম, কিন্তু ইংরেজি আমি বুঝতাম না। এটা নিয়ে খুব টেনশনে আছি যে সবাই পারে, আমি কেন পারি না? সবটাই ভালো করি কিন্তু এটা পারি না। এটা আমার কোনো মাথায় কোনো কাজই করে না। আমি একদিন দুপুরবেলা ক্লাস শেষ করে, প্রচন্ড রোদ, যেহেতু আমার বয়স ছোট, আর আমার সময় তো জানেনি 8 বছর 9 বছরের আগে কেউ স্কুলে যায় না ওই বয়সটা, ওই সময়টাতে। এত 5 বছর ছেলে স্কুলে পড়ায়। তা আমি আসতেছি, মাথায় শার্টটা খুলে মাথায় দিয়ে বইটি হাতে নিয়ে আসতেছি। তা আমার বাড়ির পাশে মুদির দোকান আছে, ওখানে এসে আমি বসছি। তা আমি দেখতেছি যে দক্ষিণ মুখ থেকে একটা রুগী আসতেছে, জল চোখের মধ্যে শয়ে কাঁধে করে নিয়ে আসতেছে, ফিরত আসতেছে। পাশে পাশে তার বউ কান্নাকাটি করে আসতেছে, আরো কিছু লোকজন তার আছে, আইসা আমাদের দোকানের সামনে এনে বসাইছে। কিন্তু লোকটা হয়তো আমার পার্শ্ববর্তী গ্রামের পরিচিত, আমার গোষ্ঠী রাজনৈতিক গোষ্ঠী, এরা এই গোষ্ঠীর সাথে যাতায়াত করতো। আমি এই হিসাবে তার চিন্তা কিন্তু নাম জানতাম না। তো লোকটা বসানোর পরে সমস্ত লোকই তারা ঘিরে ধরছে। আচ্ছা। রুগীও তারা বলতেছে, রুগীও বলতেছে যে আপনারা একটু আসেন তো দিকে, আমার ওয়াইফ একটু বুঝান তো আপনারা। কি বুঝাবো? কয় দেখো আমার তো ক্যান্সার হয়েছে, সবাই জানো তোমরা, যেহেতু মুরব্বী সবাই, আমি তো ছোট, তোমার ক্যান্সার হয়েছে, আমার বাঁচার আর কোনো সুযোগ নেই। তা আমি তো মরে যাবো, আমার সমস্ত কিছু বেঁচে তো আমার চিকিৎসা পাতি করতে করতে আমার পরিবারটা ধ্বংস হয়ে গেল। এখন অলরেডি 4 বিঘা জমি আছে, তাইলে আমি আমার ওয়াইফরে বলতেছি যে এই 4 বিঘা জমি তুই থাক, 2টা ছেলে আছে, এরা ভাতটা তো খেতে থেকে হবে, জমির থেকে ভাতটা তো পাবে। তা আমার ওয়াইফটা বুঝতে চায় না, আমার অনেকটা বুঝান, কারণ আমি যদি বাঁচতাম, আমার এই মনে করেছে ডাক্তার ফেরত দিছি, তাহলে আমার নিয়ে কেন এই নিয়ে টানাটানি কেন করে? আমি তো মরে যাবো, বাঁচার যেহেতু কোনো সুযোগ নেই। তো হ্যাঁ, তো ঠিকই বলছে, তো মরে যাবো, বাঁচার তার কোনো সুযোগ নেই, অনেক জমি তো নষ্ট করে দিচ্ছেন, 4 বিঘা জমি সার বেছেন না। কারণ এই মহিলা বললো যে আমার স্বামী যদি 1 ঘন্টা বেঁচে থাকে, এটাই আমার না। আপনারা কি বুঝাবেন আমার? তো ওই মহিলা বলতেছে যে আমার স্বামী যদি 1 ঘন্টা বেঁচে থাকে, তারপরে আমরা 1% জমি থাকতে আমি তার চিকিৎসা বন্ধ করবো না। 1 ঘন্টা বেঁচে থাকলে ওইটাই আমার লাভ। তারপর বাকি মরে যাবো, কি করে খামো না খামো এটা পরে, এই কথা করে চলে গেল। আমি
বাড়িতে আসলাম, আইসা দেখতেছি যে আব্বার অসুখ একটু ভার। তা আব্বা কইতেছে যে গোপালপুর একটা ডাক্তার আসছে হোমিওপ্যাথি আমেরিকা থেকে ট্রেনিং নিয়ে আসছে, তাহলে ও চিকিৎসক। তো সুন্দর কথা, তা আমার কইলো যে তুমি সাইকেল নিয়ে যাইতে পারবা। আমি কোনো একটা লোক দিয়ে দিলাম, আমার বৎসরিক একটা কামলা ছিল, যে বৎসরি হেরে দিয়ে আমার দিয়ে পাঠাই দিল। পরে যাইয়া আমরা ওষুধ নিয়ে এলাম। তো ওষুধ খাইতে থাকলো আব্বা, 15 দিনকার ওষুধ দেয় আর কি। 15 দিন পরে আবার যাই নিয়ে আসি। এইভাবে কিছুদিন চলার পরে আব্বা আবার অসুস্থ হয়ে গেল। তা আবার অসুস্থ হয়ে বললো, এমন ভাবে বললো, আবার তার লোকজন আত্মীয় স্বজন বুঝাতে শুরু করলো, তুমি একবার যে অপারেশন হইলে না, ফিরত আসলা, তোমার হয়েছে কি, তুমি অপারেশন হও না কেন, কোন রুগীটা মারা গেছে। পরে 1 বছরের মধ্যে আবার সিদ্ধান্ত নিল সে অপারেশন হইতে যাবে, যাক চিকিৎসা মর্ম সবাই যেন কইতেছে যা। তখন মা আবার দাবি করে বললে, আমার জমি লেখা না দিলে আমি যেতে দেবো না। তখনও বাবা 20% জমি লেখা দিয়ে পরে অপারেশন করতে যায়। ঠিক আগের বার যা করছিল পরের বার ঠিক তাই, একই কাজ। একই কাজ। যাইয়া গেল সাহস করে, যাই হেরে করলো না, আমি করবো না, আমি বাড়ির যাবো, বাড়ির থেকে অজ্ঞান করে আমার আনতে হবে। হার্টের দুর্বল ছিল তা, এটা কোনোভাবে সম্ভব না। এই বাড়ির যে এটা 30 মাইল দূর থেকে অজ্ঞান করে আপনার এটা সম্ভব না। অ্যানেস্থেসিয়া দিয়ে। হ্যাঁ, কোনোভাবেই সে রাজি না। না গো অবস্থা হইল না, আমি যাবো না। কয়জন মরবো, আবার তারা ফেরত আনতে বাধ্য হইলো, অথচ জমি 2 বার লিখে নিল মা। তো এইভাবে চলতে থাকলো। আবার এসে হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করলো। আমি তখন ক্লাস 4 পড়ি। আচ্ছা। এর মধ্যে প্রত্যেকবারই কিন্তু আমি ওই ইংরেজিটা খারাপ করি, ওটা একদম বাদ, ওটা আমি কিছুই পারি না। সবটাই পাস করে ওইটা যে ফেল। তো পড়াশোনায় আমার একটু মানে আমার মন চায় না যে আমি স্কুলে যাই। মানে ওই যখনই স্যারেরা আসে ক্লাস নিতে, ইংরেজি আমি কিছুই বলতে পারি না, কিছু লিখতেও পারি না। সবটাই পারো, তুমি ইংরেজি কেন পারো না? বললাম স্যার এটা কোনোভাবে আমার মাথায় কাজ করে না। যাকে এইভাবে চলতে থাকলো। আরো কিছুদিন যাওয়ার পরে আবার এমন অবস্থা হইলো যে তখন না ছিদ্রি হয়ে গেছে, আলসার রোগ ছিল, তো ছিদ্রি হয়ে গেছে, খাদ্য বাস করে। এখন আর কি করবো, এখন আরো পাইনি। তখন চেয়ারম্যান আসলো, আমার চাচাতো ভাই সাবেক এমপি উনি আসলো। এরা এসে তারা বুঝাইলো যে এখন তো আর তোমার সুযোগ নেই, এখন তো অপারেশন হইতেই হবে, না তো এমনি মারা যাবা গরমের তো বেশি। তো 2 বার তুমি ফিরে চাইলা, এবার কি করবা? তখন খাদ্য একটু একটু করে লিক করা শুরু করছে তার। রাজিউল্লাহ আব্বা যে অপারেশন সে করবে, ঠিক আছে, মরলে চিকিৎসা মরবো, যাক ইতার গা ফিরবো না, যা হয়েছে হয়েছে, আমি ইতারকে অপারেশন করবো। তো মা রেখে লইতে টাকা পয়সার ব্যবস্থা করা। তো মা তার বাবার বাড়ি থেকে কিছু সম্পদ পেয়েছে, কিছু অর্থ আনলো। আনার পরে সে পাশাপাশি আরেকটা আয়োজন করলো, যে জমি লেখানোর একটা পরিকল্পনা। তখন এই রয়েছে মা, উকিল মা। তো সে পরামর্শ দিচ্ছে যে তুমি তো 2 বার জমি লিখে নিছো, কিন্তু অপারেশন হয় না, এবার কেমনে বলবা? তাহলে এই কাজ করো, তুমি তোমার বোন সবটি আনো, অপারেশন হওয়ার আগে একটা মিলাদ দাও, ঘরের মধ্যে সবাই পয়সা, এটা ব্যবসা আছে, তখন তুমি এটা তোলবা কথাটা, জমিটা লেখা নেওয়ার ব্যাপারে। কথা মতো কাজ, অপারেশনের জন্য আপাও রাজি হইলো, মাও, সব লোক ডাক্তার, নানি এলো, খালা এলো, আরো তার মানে সহযোগী যারা আছে সবাই উপস্থিত করে ভিতরে। তখন আব্বারে বুঝাই, আবার বোঝানো শুরু করলো যে আমার জমি যদি লিখে না দেন, আমি কিন্তু অপারেশন আবার যাইতে দিন না, কারণ যুগকাল ভালো না, দিন ভালো না, ছেলেরা বাদ দিবে না, এই সম্পদ আপনি যে মরে দেন এই সন্তানে বাদ দিবেন, জমি লিখে দেন। তখন আমি কইলাম যে মা, বাবার নামে থাকলে কি আর মার নামে থাকলে কি তফাৎটা কি? বাবার নামে থাকলে কেরা পা, আর মার নামে থাকলে কেরা পা সম্পত্তিটা? সন্তানই পাবো। কোন সন্তান পাবো? আমার সন্তান যদি রেডি পাবো। তাহলে আমি তখন বললাম যে তাহলে এই যে মাঝখান থেকে আপনি রুগী চিকিৎসা জমি যে লিখে নেবেন, ট্রান্সফার করতে টাকা পয়সা লাগবে না? এটা টাকা পয়সা দরকার আছে, তাহলে ইয়ার নাম থেকে হ্যার নাম থেকে নেওয়ার দরকার কি? পয়সা নষ্ট করার দরকার কি? এমনি তো আপনার চিকিৎসা করতে করতে আমরা 3 বাচ্চা ছাড়া 3 ভাই সবচেয়ে আমরা নিই, হ্যাঁ আরো শত। এই কথা আমি বলার পরে হ্যাঁ আমার প্রতি একটু ক্ষিপ্ত হইল, এই তুই কি বুঝবি, যা বাইরে। আমি বাইরে চলে গেছি। তারপরে বুঝে আপনি যদি জমি না দেন, আখেরে দাবি থাকবে না, মারা যায়। জমি অবশ্যই আমার লিখে দেন নেবো, নইলে আমি কিন্তু অপারেশন দিয়ে দিতাম না। এটা হচ্ছে আপনার মা মা বলতেছে। তখন আমি আবার গেছি ঘরে, যে ওই যে একটা রুগী আমি রাস্তায় দিয়ে গেছিলাম, যে বললো যে আমার স্বামী যে 1 ঘন্টা, এইটাই আমার নাম। এই জিনিসটা আমার মাথায় তখন কাজ করছে। এই জিনিসটা আমি মাথায় গেলে কাজ করি, কি হ্যাঁ কেমন নাকি, হ্যাঁ তো সর্বোচ্চ বিক্রি করে দিতেছে, স্বামীর নিষেধ মানতেছে না, সর্বশান্ত হয়ে যেতেছে। আর ই কেমন ভাববে, অসুস্থ হয়ে পড়লে জমি চায়, একই অপারেশনের জন্য 2 বার জমি সে লিখে নিছে, অপারেশন হয় নাই, এই 3য়বার যাবে, এখনো তারা জমি লিখে দেন। আমার তখন মাথায় অন্যটা কাজ করছে। আমি ঘরের ভিতরে আবার গেছি, বলছে আপনি কি এটা ব্যবসা শুরু করছেন? এক অপারেশনের জন্য আপনি কয়বার জমি লিখে দিতে চান? আমার বাপ এই জমির চিন্তাই করবো না তার বাদশা নামর হয়ে চিন্তা করবো? আপনি কি করবো? তখন সে পান খাচ্ছিল, ঘরভর্তি মানুষ, নানি রয়েছে, খালারা রয়েছে, তার উকিল মা রয়েছে, সব মানুষ উপস্থিত, অনেক মানুষ। তো
এই কথা আমি বলার পরে তখন ক্ষিপ্ত এসে লাভ দিয়েছে, কই দেখেন আপনারা এই মাথার বীজটা জানে এই ছেলে কি বাদ দিব, দেখেন কি এই ছেলে বাদ দিতে পারে, কোনোদিন সে দিবে না। তখন এর মধ্যে আমার চাচা যায়, আমার চাচা মাদিনা চাচা যায়, মাসিলা ঘরে থাকে, রাজা খুব খারাপ করতে বলছে, তুমি কি ফাইজলামি শুরু করছো, একদম বাজে মহিলা তুমি আমার ভাইয়ের চিন্তা লাগে, তুমি প্রতিবার জমির চিন্তা করো, কি কারণটা তোমার, অসভ্য নারী। এই কথা কোয়ার পরে চাচা আমার চলে যায়। তখন সে আস্তে আস্তে আবার দাঁড়ায় আমার মুখের দিকে চাই থেকে মানে আমার খেয়ে ফেলে। তখন সে আমারে বলে যে আজকের থেকে এই মন থেকে তুই বাইরে গেলে, আমি বললাম আর সারা জীবনে এই মনে আর ঢুকতে পারবি না। এটা আপনার মা এটা মা বলছে। বললো। আর আমি তারে বললাম যে আমি একদিনও চেষ্টা করবো না আপনার অন্তরে ঢোকার জন্য, একদিনও চেষ্টা করবো না। জমি লেখে নিতে পারলো না, বা দু একদিনের মধ্যে অপারেশন হইতে গেলে অপারেশন হইল, আসলো, কিন্তু আব্বার অপারেশন সাকসেসফুল হইল না, একটু ত্রুটি রয়ে গেল। আবার তার ডাক্তার আবার তার আমন্ত্রণ জানালে যে আবার অপারেশন করবে, একটু ত্রুটি রয়ে গেছে একটি জায়গায়। এই ত্রুটির কারণে যদি অপারেশন না হয় তাইলে সারা জীবন যাও ভাত খাইতে হবে, যাও ভাত খাইতে হবে, শিং মাছের তরকারি খেতে হবে, আর ছাগলের দুধ এ খেতে হবে, আর এমনি ভাত মরিচ এলে হারাম তার জন্য। আর অপারেশন যদি হয় আবার তাইলে হয়তো সব কিছু খাইতে হবে, আবার অপারেশন হইল না, ওইভাবে চলতে থাকবে। তো এখন মা তো আমার প্রতি ক্ষিপ্ত হয়েছে, সে মা আব্বারে পরামর্শ দেওয়া শুরু করলো। আস্তে আস্তে যে বৎসরিক লোক আছে বিদায় করো, ইনকাম নাই, তোমার ইনকাম নাই, তোমার চিকিৎসা খরচ আর বৎসরিক কামলার খরচ এলে দেওয়ার দরকার নেই, ওর লেখাপড়া বন্ধ করে আর কাজে লাগে। তো আস্তে 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 কিছুদিনের মধ্যে আল্লাহ রহম কাজে ছেলে হয়ে গেল। কাজের ছেলে মানে লেখাপড়া বাদ দিয়ে দিলেন? হ্যাঁ একদম না, আর কোনো জগৎ দেখিনি। কোন আমার ক্লাসে থাকতে? হ্যাঁ কোন ক্লাসে থাকতে? ক্লাস 4 ক্লাস 4 থাকতে। আচ্ছা। ক্লাস 4 থাকতে। তা আমি বাদ দিয়ে দিলাম, বাদ দিতে বাধ্য করলে আমার একটু দুর্বলতা ছিল, আমি ইংরেজি পারি না, আমার ইচ্ছা নেই। তারপর তুই আবার বাদ দিয়ে কাজ করি যে কামলা লেবি দেখলে দে, বছরে কামলা লাগবে না, তুই দেখাশোনা কর, গরু আছে জমি আছে এলে দেখবি, প্রতি ক্ষেতের জন্য একটা করে লোক দিব, তাহলে গাঁটতে একটা দিব, কাটতে একটা দিব, মানে আগাছা পরিষ্কার করার জন্য একটা দিব, আর এলা তো দেখার নেবো। আমি ঠিক আছে দেখুন, এইভাবে আস্তে 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 মা কিন্তু কথা বলা বন্ধ করে দিল। আবার আরেকটি বিষয় আছে, তার এর মধ্যে আমার আরেকটা বোন হয়, আরেকটা বোন হয়। আপনার কয় ভাই বোন হন তখন? তখন 4 ভাই, 3 বোন 1 ভাই। 3 বোন 1 ভাই, মানে আপনি সবার বড়? না, আমার বড় 1 বোন আছে। আচ্ছা। তা আমি ফলো করতাম আমার বড় বোন মারে কোনোদিন ডাকতাম না, এই জিনিসটা আমি ফলো করতাম। আমি যখন থেকে বুঝছি তখন থেকে কোনোদিনের মারে ডাকতে দেখিনি। আচ্ছা। মা করে ডাকে না, কারণ কি? আমি অনেকদিন প্রশ্ন করলাম, এই যেহেতু আমার সাথে ফ্যাকশনটা বাইরে গেলাম, আমার জমির ব্যাপার নিয়ে লেখালেখি মারে, আমি আরো প্রশ্ন করলাম আমার বোনের নাম আছে হেনা, যে বুবু তুমি কেমনে মারে না ডেকে থাকো, আমি তো অনেক চেষ্টা করে পারি না, ঘুরে ঘুরে তার ডাক দেখা না, আর হ্যাঁ তো আমার দেখতে পারি না, জমির ব্যাপার নিয়ে না, তুমি কেমনে থাকো, কয় যে আমি কেমনে থেকে ওরা জানার দরকার নেই, তুই ডাকবি না ডাকবি তার ব্যাপার। মানে কি সমস্যা হয়েছিল আপনার বোনের সাথে? হ্যাঁ, তার সমস্যা আমি আর জানি না, জানেন না? কিন্তু আমি কোনোদিনই জানি দেখি নেই যে তা হ্যাঁ মারে ডাকতে। খাইতে বসতাম একসাথে, ভাত বসতো, মা ভাত দিত, ভাত ফুরে গেলে হ্যাঁ প্লেটটা আগাই দিত, ধাক্কা দিয়ে সামান্য দিকে দিত, ভাত দিত আবার টান দিত, কিন্তু বলতো না ভাত দেন, কথাই বলতো না? হ্যাঁ কোনো কথাই বলতো না। কি কারণে এটা আমি আর দেখিনি, বুঝিও না, সে বললো না। আমি মানে যখন থেকে বুঝি তখন থেকে এই সিস্টেম দেখি। আচ্ছা। আর ছোট বোনেরা সে অনেক আদর করে, মা যা বলে তাই কয়, তাই ওদের অনুসরণ করে। আর আমি তো প্রতিবাদী, আমি তো এই জমির ব্যাপার নিয়ে তো ফ্যাকশনটা বাজলে, সে তো বলছি আমার যে সারা জন্য আমি আর ঢুকতে পারবো না। আমারও মনে আছে, আমিও বললাম যে একদিনে চেষ্টা করবো না আপনার মনে ঢোকার জন্য, এটা আমার মাথায় আছে। আমি কোনোদিনও ধনী মানুষের সাথে, আমার গোষ্ঠীর যে লোকজন তাদের সাথে আমি কোনোদিনই চলি না, আমি শান্তি পাই না তাদের সাথে চলি, আমি শুধু গরিব মানুষের সাথে চলি। গরিব মানুষের সাথে চলি মানে যে আব্বা বলে যে ওই আমাকে কামড়ানো আজকে, তো যাই হেরা যাই দেখি যে অনেক হাসি খুশি, গরিব তাতে করে খাবার নাই, কালকে খাবার নেই, আবার 4টার দিকে যাই কামলা ডাকতে যাই, দিয়ে কমাই গেছে। তো বলি আমি যে কালকে কামলা দিতে পারবেন, শুয়ে বসে ঘুমাই গেছি, যে আপনাদের করে খাবার নাই, না খাই থাকেন আপনার এত সকালে ঘুমাই কেমনে? আর আমার দেই না, রাত 12টা পর্যন্ত মিটিং করে, এতে তো কোনো শান্তি নেই, আপনাদের এত শান্তি করতে পারেন আপনারা। আমার মাথা গেলে এলে কাজ করতে, গরিবদের এত শান্তি করতে পারে, এত শান্তি। আমি এই দিকে গরিব মানুষের পছন্দ, আমি গরিব মানুষের সাথে মিশি সারাদিন, ওই একটা করে প্রত্যেকটা জমিতে একটা করে লোক দেয়, একটা করে লোক নেই, আর তাদের সাথে কাজ করি, আবার প্রতি সন্ধ্যা হইলে তাদের বাড়িতে বেরোতে দিই, কার কি সমস্যা আছে দেখি, ই করি। এদেরকে আমার খুব ভালো লাগলো, সমাজ থেকে আমি আর বিচ্ছিন্ন হয়ে গেলাম। পুরা গোষ্ঠী থেকে আমার ফকির গোষ্ঠী, আমরা এমনি 26টা বাড়ি, এই 26টা বাড়ি কোনো লোকের সাথে আমার সমাবেশী সমস্ত পলায়নের সাথে আমার কোনো সম্পর্ক নেই, শুধু সম্পর্ক কামলা জামলার সাথে। তা আমার দেখলে ওরা টিটকারি দিত, কিরি তোর সঙ্গ খালি ফকির মিসকিনের সাথে, কামলা জামলার সাথে, তো কারণ কি? তুই তো গোষ্ঠীর কলঙ্ক দেই,
জায়গা এইভাবে যাই কাজ করি। আর আবার আমার বাপ ব্যাপারে কোনো কথাই বলতে পারে না, কোনো কথাই বলতে পারে না। যে ছেলেটা কাজ করছে, তাহলে বেলা কাজ করছে, বিকালবেলা একটু ঘুরুক না খেলুক না, খেলতে দেবে না, না কোনো খেলা খেলি নেই, আর খেলে কি। তো এইভাবে আর ছোট যে দুইটা আছে আমার, এই দুইটাই তো আমার সাথে খুব আচরণ করে, মা খারাপ আচরণ করে, হ্যাঁ খারাপ আচরণ করে, কই ডাঙ্গর বাড়ি কাম না, ও কাম করবো আর খাবো, আর কি, আর কোনো ই নেই, স্বাধীনতা নেই। তো এইভাবে চলতে থাকি। তো আমি ওই বিকালে গরু আছে, গরু খাবার কেটে ওই সাইডে বসে বসে ঝুমাই থাকি। এই বাচ্চারা উঠান বাড়ি বাড়িতে খেলতে থাকে, আমি ওই সাইডে বসে থাকি। এর মধ্যে করে কি আমার বাড়ির সাথে পশ্চিমে যে একটা বাড়ি আছে, আমার দাদা হয় চাচাতো দাদা, সেই বাড়িতে একটা কামলা নিচে, অনেক বয়স্ক, 40-এর উপরে বয়স। আচ্ছা। এরকম একটা কামলা নিচে 1 বছরের নামে। তো ওই লোকটা 15 দিন ধরে আইসে, হ্যাঁ কাজ করে ওই বেরবেন, আমি কাজ করে এই বেরবেন, সব পোলাহান খেলে, আমি তো ওই জায়গায় কোনারে বসে থাকি আর চিন্তা করি, খালি চিন্তা একটাই, যে সব মা একরকম, আমার মা এইরকম কেন, এই রইল আমার দুঃখটা, এটা সবসময় মাথায় কাজ করতো। এর ভিতরে কোনো দয়া মায়া নেই, এই জিনিসটা আমার মাথায় কাজ, আমি ওই বেকালে ঘুমাইতে থাকতাম। তো ওই করিম ওই যে আমার পাশে, মানে পশ্চিমে যে বাড়িটা, এই বাড়িটা কিন্তু 1 বছরের নামে লাগছে, 15 দিন ধরে লাগছে মাত্র। ওই কামলাটা আমার ফলো করছে, ফলো করে একদিন আমার ডাকছে, এইদিকে আসেন, কি এত চিন্তা করেন এদিকে বসে, আপনি কোন বাড়ি কাজ করেন? আমি বলছি এই বাড়ি কাজ করি। এই বাড়ি কাজ করেন? কতজন দিয়ে কাজ করেন? কি বেতন দেয়? কিন্তু আমার খুব একটা বেতন দেয় না, বেতন দেয় না, খালি খায়। কিরকম কথা এটা, আপনার না ভালোই বড়, আপনি কিছুই বেতন দেন? আমি বললাম না। আমি বললাম তাহলে আপনি করেন, আমি তো আপনাকে পশ্চিম বাড়ি লাগছে 1 বছরের নামে, অনেক টাকা বেতন, বেতনের কথা বললো। তো আমি বললাম ঠিক আছে, কাজ করবেন, অসুবিধা নেই। তো ওই কামলাটা দুপুরে খাইতে গেছে আমার দাদির কাছে, দাদি খাইতে দেয়। তো খাইতে সময় ওই কামলাটা প্রশ্ন করছে যে দাদি, পূবের বাড়ি একটা কামলা আছে না, ওই যে ছেলেরা ওই যে গরুর ওই জায়গায় খালি পয়সা থাকে, আর চিন্তা করে, এই লোকটা বলে বেতন দেয় না, কি কারণটা কি? এটা তো কথা ঠিক মতো বলে না, করে এটা পাগল, এটা এই বাড়ির ছেলে, কি করেন আপনি এই বাড়ির ছেলে? হ্যাঁ না, আসি 15 দিন ধরে খালি যে থেকে বাচ্চারা খেলাধুলা করে, হাতে কোনো খেলা নেই, গরু খাবার দিয়ে অন্য পয়সা থাকে, কি চিন্তা করে এত করে? পাগল, জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে আমার সাথে বিরোধ হয়েছে ছোট থেকে। আচ্ছা। হেন থেকে এটা দেখতে পারেন, আস্তে আস্তে কাজের ছেলে বানিয়ে ফেলেছে, সব কামলা বিদে করে দিয়ে নিজের ছেলেরে কাজের ছেলে বানিয়ে ফেলছে। কাজের ছেলে বানিয়ে ফেলেছে। আচ্ছা। এই বেরিকে পোলা, হ্যাঁ না দাদি, এটা কি করে? এই বেরিকে পোলা দেখতে কালো শুকনো, এই বেরিকে পোলা এটা কি কর? তা খাওয়া বাদ দিয়ে উঠেছে, আমার এসে এই আমি বলি বেরিকে পোলা, আপনি কোন কামলা এই বেরিকে কি করেন? আমি বললো হ্যাঁ রে ভাই, আমি বেরিকে কামলা, এই বেরিকে কাজ করি। যার নামে আবার গেছে দেখে দাদি আপনি আমার সাথে আর কি করে, এই বাড়িকার কামলা কই নাম, এই বাড়িকার পোলা কই নাম, আর হ্যাঁ কয় কামলা, এটা কিনে কথা কত সত্যি কসম করে কথা, তুমি বিশ্বাস করো, এটা এই বাড়িকার বড় ছেলে, জমি লিখে নিয়ে 2বার জমি লিখে নিচ্ছে, অপারেশন হয় নাই, আবার জমি লিখে নিতে আপনার অবস্থার কথা বলছি, বইলে ওরা বুঝাইছি। পরে আস্তে 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 লোকজন বিদায় করে দিয়ে কামলা খালি হারিয়েছে অনেকদিন ধরে এই অবস্থায়। হ্যাঁ বাড়িতে যায় না, খালি খাইতে সব ভিতরে যায়, খাটে থাকে, খাবার দেয়, পরে বাইরে এই করে, আর আঙ্গর সাথে মিশে, আর বাড়ির কারোর সাথে মিশে না, কোনো ভাই বোনের সাথে সে কথা বলে না, বাপের সাথে 2-1 হলে মায় কোনো কথাই বলে না। তাই নাকি, কি করেন? পরে আবার লোক পাইছে, আমার শেষ রে তার কাছে নিছি, তার বাড়ি বেরিয়ে নিছি, তার যা থাকার যে ঘর দিচ্ছে, 1 সাইডে ঘর আর 1 সাইডে গরু থাকে, ওই ঘরে নিয়ে উঠেছি। আপনি কি করেন না, এই বেরিয়ে বললাম না, আমি কোনো হওয়া মানছে কয় আমি কিনা, এটা কেমনে সম্ভব? আমি হওয়া সবই সম্ভব। কয় তাহলে কাজ করেন, কোনো বেতন দিয়ে দেয় না? আমি কেন না, কোনো বেতন দিয়ে দেয় না। তো বেতন দিয়ে দেয় না, কেমনে থাকেন? তাহলে আপনি কাজ করি, ভাত খাই, ওই অন্য জায়গায় আমি আপনার কামের ব্যবস্থা করে দিই, অনেক দূরে, আমি আগে যেন কাজ করতাম, কাজের ব্যবস্থা করে 3000 টাকা 1 বছরে দিব আপনার। আমি বললাম না, এটা সম্ভব না, নিজের বাড়ি কাজ করি, হাঁটাহাটা বিষয়, আর পরে বাড়ি কাজ করি, এটা কোনোভাবে সম্ভব না। তখন ওই লোকটা 2-3 দিন পরে আমার একটা প্রস্তাব দেয়, আমার একটা কথা রাখবেন। আমি এত ছোট আমি, আর আপনি হইলেন এত বয়স্ক মানুষ, আমার হাতে আপনি বন্ধুত্ব করবেন। এখন কিরম বন্ধু? ভালো বন্ধু, আজকে থেকে আপনি আমার তুই করে কবেন, আমি আপনার তুই করে কবেন, কিন্তু এটা কোনো কথা হইল? আমি এলাম এত ছোট বয়স, আর আপনার 40 বছর বয়সের উপরে আনবেন, আপনারা তুই করে আমি কি করে কাজ, বন্ধুত্ব এইসব সব চালে। তা আপনি রাজি হইলেন, তা আমি কি সম্ভব? কয় হ্যাঁ ভালো বন্ধু। কিরম বন্ধু? কয় ভালো বন্ধু। এক পর্যায়ে আমি রাজি হইলাম যে ঠিক আছে বন্ধু, এখন ওর সাথে মিশি করি। তখন এইভাবে চলতে থাকি, এইভাবে চলতে 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 ইয়ার মধ্যে আমাদের গোষ্ঠীর একটা লোক, মানে খারাপ একটা লোক, একটা গরিব মানুষটা মারে, পিটনা দিতে যায়, নিজে সে পিটনা খায়। তখন গণ্যমান্য গোষ্ঠী ছেলে যে একটা কামলার হাতে মার খেলে গেছে, কিন্তু মারতে কিন্তু যায় উল্টা যে মার খাইছে। আচ্ছা। খাওয়ার পরে লজ্জাটা এলাকার সবাই জানলো, গণ্যমান্য সবাই জানলো যে স্বপনেরে গোলাবালি মারছে।
তো কামলায় আঙ্গুর গোষ্ঠীর মানুষ মারা কি করে সাহস পায় খালি এনে সন্তাসী আমি তো কারোর সাথে মিশি না পরে গোলাবলি ডাকছে একটা সালিশের ব্যবস্থা করছে তার ডাকছে ডাকার পরে তুমি স্বপনের গায়ে হাত তুলছো কেন কারণ আমি স্বপনের গায়ে হাত তুললে স্বপনে এমন মারছে যেমনি হোক ওই কামলাটা দোষী রেখে এটা সচ্ছল পরিবারের গোলাবালিরে মারলো একটা লেবারের লোকে কি করে সম্ভব যে গোলাবালিরে দোষী টিকে গোলাবালিরে প্রচন্ড মার দিল মার দেওয়ার পরে গোলাবালিরে তার পরিবার পরিজন ধরে ধরে বাড়িতে নিয়ে গেছে রাত্রে আমি গেছি তো গেলে পরে ওই বাড়িতে আমি গেছি গেলে পরে আমার দেখে আরো তারা ঝুলে উঠছে এই ফকির গোষ্ঠী মানুষ এসে নির্যাতিত গোষ্ঠী অন্যায়ভাবে মারে হ্যাঁ আবার দেখবার এসে আনতা তখন আর অন্য অন্য মহিলারা আছে তারা কি করলো এই আজ হয়তো ছোট থেকে গরিবের সাথে মিশে ও তো বাড়িতে কত নির্যাতিত ও তো রুগী দেখতে পারে চর দোষ ঘরে দোষ করে তখন সে একটু ঠান্ডা হয় হ্যাঁ বললি যে চলো ডাক্তারখানায় নিয়ে যায় আমার ভাবি আছে একটা ফুবাতে ভাই বউ হ্যাঁ নাচগর প্রধান মধুপুরে চলো ওই দিকে নিয়ে যাই পরে হ্যাঁ আমি নিয়ে এসি নিয়ে ভাবির পায়ে ধরি আমি ওই দিন প্রথম ফুবাতে ভাই ভাবি আমি একটা অনুরোধ করবো আজকে আপনার আমার কোন অনুরোধটা রাখবে তুই তো খালাই না করলি তুই তো আমার আপন দিলি কো তোর তো অবস্থা এমনি বাড়িতে বলে খুব খারাপ আমি বললাম আমার জন্য না এই যে আমার যে সমস্ত রুগী আমি পাঠাবো এনারে 1 টাকার ওষুধ দেন না তুমি খালি 3-4 বার করে এদেরকে যাই খালি দেখবা এতে এরা সন্তুষ্ট হবো খুশি হবো আমি যে সমস্ত রুগী পাঠাবো এই সমস্ত রুগীটা 3 বারের জায়গায় তুমি 5 বার দেখবা আচ্ছা কয় ঠিক আছে তোর কথা আমি রাখবো তারপর ওই গোলাপালিরে ভর্তি করে হারাতে ই করে তার পরিবার অনেক খুশি আজারে কই দিছি তার ভাবি হুমানে খোঁজ নেয় নারকেল প্রধান সে খোঁজ নেয় হুমানে যাইতে এই তো মোটামুটি একটা ফসা হয়ে গেল যে তো ইয়েতে যে কোনো গরিব রুগী হ্যাঁ আমার কাছে আওয়া শুরু করলো তো আমার বাড়িতে খুঁজতে হ্যাঁ ইয়া হ্যাঁ 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 অসুখ হইলে অবকে তো বাচ্চাকে ওরই তো জায়গা নেই ওই তো ওরই তো এই ব্যক্তি জায়গা নেই ও কাম করে ভাত খাও তাকে কি উপকার করে এইভাবে অপমান অপদস্থ করে তারপরও আমি যাই বিভিন্ন গরিবের সহায়তা করে গরিবের সাথে মিশতে আমার এত ভালো লাগে যে পুরা গোষ্ঠীর সাথে আমি তো কোনো লোকের সাথে কোনো আমার কোনো কথাবার্তা নেই যোগাযোগ নেই এইভাবে আমি চলতে থাকি তো হঠাৎ করে আমার গোষ্ঠীর একটা পরিবার হত দরিদ্র একটা পরিবার গরিব হয়ে যায় আমার দুঃসম্পর্কের চাচাতো ভাই জি তার বাবার অনেক সম্পত্তি ছিল কিন্তু সে ছিল একটা বিলাসী টাইপের লোক সে তখনকার বাজারে লুঙ্গি ইস্তারি দিয়ে পড়তো চোখে সুরমা মারতো জঙ্গি বিক্রি করতো আর ক্লাবে করতো আর এই ব্যবহার করতে করতে শেষ হয়ে গেছে পুরা পরিবার আচ্ছা তার 2টা ছেলে তো 2টা ছেলে একটা নাম মিন্টু আর একটা নাম ফটো সিরিয়ালে বাড়ি সবাই সচ্ছল একটা বাড়ি গরিব এর মধ্যে কি করলো রিক্সা চালানো শুরু করলো ওই 2টা ছেলে তার বাপ মারা গেল সর্বশান্ত মাত্র 2% বাড়ি ভিটে বেড়ে যাদের ছিল তো এখন পরিবার আমাদের পুরা গোষ্ঠীর মানুষের লাইনতে করে বাইক লাগবে এই লাইনের বাড়ির ভিতরে এই গেটের মধ্যে রিক্সা রাখে সকালে মানুষ আয় রিক্সার জন্য আমার মানুষ পেট্রোল আমরা তখন আমার ভাই রানিং এমপি সমস্ত লোক আবার উপজেলা চেয়ারম্যান তো সব মানুষের 10 গ্রামের মানুষের বিচার আচারের জন্য আমার গোষ্ঠীর মধ্যে হ্যাঁ আমার লাইনের মধ্যে দেখে রিক্সা রেখে দেয় না ওরা যেমন এই লাইনতে বাইক লাইন থেকে পরে ওরা কেন্দ্র কেন্দ্র পরামর্শ দিচ্ছে যে তোর তো বাপে তো সব বেশি হালাইছে রিক্সা রাখা শোনো সকালে আমার রিক্সা নিয়ে হ্যাঁ ই কর তো বাড়ি পিছিয়ে তোর 2% আছে বাড়ির পিছিয়ে 8% টাকা তোর দিল উনি দিয়ে বাড়ি করবে এদিকে লাইন থেকে বাইরে যেমনি হোক এক পর্যায়ে ওটা বাইকে দিচ্ছে মানে লাইনটা পুরো পরিপূর্ণ করলো ফকিরনি রাখলো না এই লাইনে ফকিরনি রাখবে না বাইকে দিল আচ্ছা যাই হোক আমি তো গরিবের হাতে মিশতে হঠাৎ একদিন তো ওই মিন্টু আবার বিয়ে করছে যারা বাইকে দিচ্ছে ওরা 2 ভাই একজন বিবাহিত তার বউ বাচ্চা আছে তারা বাইকে দিচ্ছে আর পিছিয়ে তাকে রিক্সা চালায় অন্য সোনার ঘর তুলে রয়েছে তা আমি একদিন আমার বাড়ির পিছিয়ে গেছি গরু অনেক ঘাসের জন্য দিছি আর কি দুপুরে খাবার দান লাগবে বিকালে আমি গরুর জন্য গেছি তখন ওই এই মহিলার নাম হচ্ছে কৈতুরি যায় আমার ভাই বউ যেটা দুঃসমকের ভাই বউ যেটা এই মিন্টুর বউ যা লাইন থেকে যা করে বাইকে দিল এই মহিলাটা আর পিছিয়ে কঞ্চি কুটাইতেছে জ্বালানির জন্য জি তা আমি গেছি গরুর জন্য গরু খাবার দেবো বিকাল হয়ে গেছে তো গেলে আমার ডাক দিচ্ছে আজাহারি দিকাস যে ছোট থেকে দেখি দেখতেছি তুমি খালি গরিব মানুষের সাথে মিশে কিন্তু আমরা তো গরিব না আমরা তো ধনী নেই আমরা যদি ধনী হই তো তোমার লাইন থেকে তো বেগিয়ে দিতে না আমরা তার আফিসে দিতে না তা আমার সাথে মিশে না আমি কি করছি সব গরিবের সাথে মিশো কোনো সমাজের কোনো গোষ্ঠীর সাথে মিশো না খালি গরিব মানুষের সাথে মিশে কিন্তু আমরা তো ধনী না আমার সাথে মিশো না আঙ্গর বাড়ি আসো না তুমি কি জানো যে তোমার ফালছি আমি আমগুলো না আমি তো জানি না তুমি যখন জন্ম তখন 2 জন মহিলা রাখে আমারে রাখছিল আর অমুকের মেয়ে আজগর নামের একটা লোকের কথা বললে যে আজগরের মেয়ে জয়তো এই 2 জন তোমার 2 বেলা রাখতো তখন শুই না আমি তার মুখের দিকে তাকাইতেছি কি কর তখন আইসা আমি গরুর আনাবাদ দিয়ে আমি বাড়িতে আসছি আইসা মারে
কথা তেমনি বলি না। তারপরে দেখি মা উঠান করতেছে, দাঁড়াই, মা একটু দাঁড়ানছে। আমি যখন ছোট ছিলাম, আমি জন্মের পরে আমরা কারে রাখছিলাম, কৈতুরি রাখছিলাম আর জয়তলে রাখছিলাম। তো কথা ঠিক পড়ে গেল। তো আবার আমি গেছি যে দেখে কঞ্চি করে দিয়েছি। আমি বললাম ভাবি কত তো হাসে, তাহলে জয়তনটা কেন? আমি তো জয়তনে দেখিনি। তো জয়তনে আমি দেখি কই আজ করে নেই ওর ব্যক্তি যা। পরে আমি তখনই গরুটা আইনা গরু খাবার দিয়ে হেরা হে আজ করে দেখতে গেছি। যাওয়ার পরে আজ করে বলতেছে আপনি বড় মেয়ের নাম কি? কই জয়তন। এটা বিয়ে দিচ্ছেন কোনো? কই যে আমরা পশ্চিমের গ্রামে। কই যে আজকে যাই তারা নিয়ে যাবেন, আমি তার দেখুন একটু। কি হয়েছে বাবা? আমি বলি কিছু হয়নি। তখন এনে 10টা বাড়ি আছে, 10টা বাড়ির সাথে সবার সাথে আমার সুসম্পর্ক। কারণ আমি দেখি এমন লোকের আমি কামলা নেই, আবার কালকে কামলা লাগবে, কামলা নেই। আমি যাই দেখি কার করে খাবার নেই, যার করে খাবার নেই ঠিক তারই নেই, যার বেশি অভাব তারে করে দিন। আবার কালকে আবার তারা নিতাম না, আরেকজন নিতাম যে ওর অভাব বেশি, হেরে নিতাম। যার করে খাবার নেই 2 দিন ধরে বাচ্চা কাচ্চা কান্দাকাতি করতেছে, তারে খাবার নিতাম। তো আজকের করলে ঠিক আছে। আমি বললাম আপনার মেয়ের আমি দেখতেছি আপনি যেমনি আজকে আমি একটা তথ্য পেয়েছি, আপনার মেয়ে আমি কোন থেকে আনবেন আমি জানি না, এখন নেবেন। ঠিক আছে আমি আজকে বিকেলে নেব। তো আজকে ঠিক আছে আমি বিকেলে যাই নেব, তুমি রাত 8টার সময় এসো। তো আমি রাত 8টার সময় আল্লাহ রহম নিয়েছি, মেয়েটা নিয়েছি। তখন আমি যাইয়া যে মহিলাটা খাটো করে আমি তার পায়ে হাত দিয়ে সালাম করি। সালাম বলে হ্যাঁ অনেক খুশি, তুমি কে? আমি অমুকের বললাম। হ্যাঁ হ্যাঁ তোমার তো আমি পারছি। আমি বলে এটা তো জানলাম আমি আজকে। তো যাই হোক তার সাথে কথা বললাম, তার প্রতি শ্রদ্ধার মানে শেষ নেই। মানে এই 2টা মানুষই আমরা পালছি। মায়ের যদি আমরা পালছে তাহলে তো আমার প্রতি তার দয়া থাকতো, মায়া থাকতো না। এত সয় সম্পত্তি আর আমি যে অবস্থায় থেকে আমার 10টা টাকা দেয় না খরচের জন্য, তাহলে এত কষ্ট করে আমি চলি, কোনো দিকে একটা সুবিধা দেয় না। এই জন্যই তো আমার মায়ের আমার প্রতি মায়া নেই। এটা আমার মনে সবসময় কাজ করে। নাহলে সবার মা এটা আমার মা এরকম কেন? আমার প্রতি দয়া মায়া নাই কেন? কি কারণে? যাই হোক এখান থেকে আমি আসলাম, আসার পরে বাড়িতে আসলাম। প্রতিদিনই আমার খোঁজার জন্য মানুষ আসে, ইবারের থেকে আসে এই সমস্যা, ওবারের থেকে আসে এই সমস্যা। তো ওই আব্বা বকাবাদ্য করে এই যা ওর জায়গা নাই, ওর এই জায়গা নাই, তখন কি উপকার করে রে? ও কাম করলে খাবার দেন না, ওর আবার কি তোরা করে কি উপকার করে? আবার কেউ কেউ বড় মানুষ আছে, তাকে আবার কেউ কেউ বাচ্চা পাঠাই দেয়। আমি প্রত্যেক বাড়িতে সন্ধ্যা পরে 2বার 3বার করে যাই। এই 8-10টা বাড়ি প্রতিদিনই করে করে। হয়তো আনুমানিক 14-15 বছর বয়স হয়েছে আমার তখন। তখন আমাদের যে গোষ্ঠীর মধ্যে যে প্রত্যেকটা পরিবারের যে 2টা 1টা করে বৎসরিক কামলা আছে, এরা রাত্রে একটা প্রোগ্রাম করলো যে ধনবাড়িতে যাবে সারা সিনেমা দেখতে। তুই যাবি? আমি বললাম আমি যাবো। গেলাম, যাই দেখলাম লাইলি মজনু ছবি। এই ছবি দেখে পড়লাম আরেক বিপদে। ছবি দেখছি প্রেম জড়িত ছবি। তখন ছবি দেখা রাত 1:30টার সময় দিছে, কোনো গাড়ি ঘোড়া নেই, মানুষ অনুকূলা। আস্তে 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 হাঁটা শুরু করলাম, হাইটা যাবো সব মধুপুর 8 মিনিট। তাই সারা রাস্তা হাঁটা। আচ্ছা, হ্যাঁ রাত 1:30টার সময় তো ছবি দেখে বেরিয়েছি। তখন হাঁটা আসি, কতক্ষণ গেলে আসে আর পাখার মধ্যে সবাই শুয়ে পড়ে, আমি শুয়ে পড়ি। আবার গাড়িতে যদি একটা না আসে এত উঠি না, যদি একটা গাড়ি আসে তখন আবার উঠি। এইভাবে আস্তে 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 মধুপুরের কাছাকাছি এসেছি। তখন ফজর নামাজে আজান দেয়। আজান দিলে বড় যারা তারা কইতেছি ঘর মসজিদে বাস স্ট্যান্ডে জামে মসজিদ আছে, ওনে যে সারা রাত যাচ্ছি, এখন তো যাই শোয়ার সুযোগ নেই, বেলা উঠে গেল, সকাল থেকে কাম ধরন লাগবো। বাস স্ট্যান্ডে যাই জামে মসজিদে যাই হাত পাও দিয়ে পানি টানি খাইয়া পরে যাবে। তো এনে আইসি, নামাজ শেষ হয়েছে। নামাজ শেষ হওয়ার পরে মসজিদের এক কোনায় একটা মহিলা নিয়ে কয়েকজন পুরুষ নাড়াছাড়া করতেছে, কথা কাটাকাটি করতেছে, বুঝতেছি না কিছু। তেন আমার সাথে বড় যারা তারা গেছে, আইগে গেছে, আমিও গেছি। যাই দেখতে একটা হিন্দু মেয়ে একটা ছেলে বাইকে নিয়েছে, কোন থেকে আনছে তাও কিছুই জানি না। আয়সা ইমাম সাহেবের ধরছে মসজিদে। আমার এই মহিলাটা মুসলমান বানাই দেন এবং বিয়ে করাই দেন। ওইটা নিয়ে অনেকজন মানুষজন মুসল্লি যারা আছে তারা এই মহিলাটা মুসলমান বানাইছে। মানে হ্যাঁ জিজ্ঞেস তুমি স্বেচ্ছায় মুসলমান হবো কিনা? হ্যাঁ আমি স্বেচ্ছায় মুসলমান হবো। তো মুসলমানের হাতে আইছো, মুসলমান ছাড়া তুমি সংসার করতে পারবে না। তো আমি দৃশ্যগুলো দেখতেছি। তো যাকে এক পর্যায়ে তাদের বিয়ে হইলো, বিয়ে হওয়ার পরে আমি ইমাম সাহেবের জিজ্ঞাসা করলাম। তো ইমাম সাহেব আবার আমার গোষ্ঠীর মধ্যে যাইতো, ওই মাদ্রাসা যদি করে কাছে যাইতো নেতা খাতা। তো সেই হিসাবে আমরা চিনত। কার বলা এটা জানতো না, কিন্তু ফকির ফের থাকো না, আমরা ফকির মেয়ে থেকে। কারণ হুজুর এই যে বিয়ে করাইলেন হিন্দুর মেয়ে, তাহলে এইটা কেমনে কি? এটা কেমনি? এটা যায় যাবো যায় কি করতেন? এইরকম একটা মেয়ে জীবন কাটায় আল্লাহ তাই এই ছেলে তার সমস্ত জীবনে গুণা মাফ করে দিতে পারে যদি আর সুন্দরভাবে রাখে। তুমি জানো যে একটা গরিব মেয়ে মেয়ে যদি সচ্ছল পরিবার ছেলে বিয়ে করে, যদি সুন্দরভাবে রাখে, তার জন্য চেষ্টা করে, তো সারা জীবন আল্লাহ এই জন্য সারা জন্য গুণা মাফ করে আল্লাহ তারা বেতন করবে। এটা সব আল্লাহ নিজে দেবো তারা, এত সব। তো ওখান থেকে আসলাম, এতে লাইলি মজনু ছবি দেখলাম। এই ছবি দেখে এখন আমি জেনে বই থেকে হেনে আমি চোখ কান্দি, জেনে বই থেকে হেনে আমার চোখ দেবে বেড়ে। প্রেম এত কঠিন, জীবনে প্রথম দেখলেন? প্রথম দেখলাম। প্রেম কি?
এত কঠিন কি, এটা কেমনে প্রেম কি, এইটা আমার মাথায় সবসময় এইটা নতুন চিন্তা আমার মাথায় ঢুকলো, প্রেম কি জিনিসটা। তো এটা নিয়ে আমি ভাবি, যখন বই থেকে কাজ করি তখনও ভাবি, খালি সবসময় চোখ দিয়ে পানি পারি, খালি খালি ওই প্রেমের দৃশ্যগুলোই মনে হয় যে কি এটা কিরকম একটা মায়া এটার ভিতরে, খালি এটা কেমনে কি। আমি আর ওরে দিকে গণ্যমান্য যারা তাগরে দিকে যে প্রেমের কি বিষয়, প্রেমের বই কার কাছে আছে, যেহেতু বাংলা পড়তে পারি, আপনার কাছে আছে, আছে জুলেখার বই আছে, জুলেখার বই আছে আমার কাছে, এমনি করে করে আমি সংগ্রহ করি বাংলা পড়তে পারি। তো ওইলা পড়ি, প্রেমের প্রতি আমার আকর্ষণ তখন থেকে বাড়তে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কি মনে একটা জিনিস। তো এইটার সম্বন্ধে আমি খালি জানি, আর ওই ছোটখাটো বইটই করি, আর জিগাই আর ওর কাছে যে কার কাছে এই সম্বন্ধে বই আছে, তেলা খুঁজি, বই আনি সংগ্রহ করি, এলে পড়ি, পড়তে 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 জায়গায় হয়ে গেল। পরে এক পর্যায়ে সামনে ছোট হইতে আসলো। তা আমি আগের দিনে গরুর সমস্ত কাম কাজ রেডি করে, মানে কালকে সকালে ধনবাড়ি যাবো নামাজ পড়তে জমিদার বাড়ি, লক্ষ লক্ষ মানুষ ওই জায়গায় যা। তো আমি গেলাম না, আমি আগের দিনে সমস্ত কাম রেডি করবো, রেডি করে পরের দিন সকালে গাও গোসল দিয়ে যে আমি দাঁড়াইলাম, আব্বা শুয়ে রয়েছে তার রুমে সামনে যায় দাঁড়ালাম, যাবো আমার 5টা টাকা দেন, ধনবাড়ি নামাজ পড়তে যাবো, ছোট সব লোক দেখতেছে। তার মা ইশারাতে দেখাই দিয়ে 3 টাকা দেওয়ার, আঙ্গুল দিয়ে দেখাই দিলে 3 টাকা দেন। তারপর বললে তো সকাল 3 টাকা আছে নিয়ে, আমি 3 টাকা হবে না, আমার 5টা টাকা লাগবে, 50 পয়সা করে 1 টাকা হলে এটা গাড়ি ভাড়া, 2 টাকা দিয়েছি আমি দেখুন, আর 2 টাকা খরচ করলাম, এই প্যান হিসেবে 5 টাকা চাইছি। না নিলে 3 টাকা নিই, নইলে দরকার নেই, দিতে পারবো না। আমি বলছি 1 বছর আমি তো কোনো টাকা দেন নাই, তাহলে আমার টাকা দেয়, না টাকা দেবো না, ফেরত করিস না, থেকে চলে যা, নিলে নিন না নিলে যা, দূরে যা। তা আমি দরজায় কাঁদতে থাকি যে দেন, আর 1 বছর আমি দেন নেবো না, দেয় না। এর মধ্যে আমার এক ফুফাতো বোনের ছেলে, সে আমার বন্ধু, হ্যাঁ যাবো ধনবাড়ি নামাজ পড়তে। আচ্ছা, তো হ্যাঁ রেডি হয়েছে, রেডি হয়ে তার মারে করতেছে আধার রেডি আহে না কে, মা আমরা একটু দেখেন যে আমি রেডি হয়ে বলেছি, হ্যাঁ এসে দেখে যায় আমি দরজায় কাঁদতে আছি। তা আমার ফুফাতো মামা ওর দেন না কে, ধনবাড়ি যাবো নামাজ যাবো কি, তা 3 টাকা দিচ্ছি নিবেন না, 3 টাকা দিবেন কেমন, 1 বছর টাকা দেয় যা বাবা খাটাই দিচ্ছেন, অন্যটা মানুষ যা কাম করেছেন না জীবন ভাড়া, কি করে পয়সা দেন না, তো কিছুই দিন না, আপনার এত হারাম হয়েছেন, এত সীমার কে টাকা দেন, না 3 টাকা নিলে নেই, না আমি দরজায় কাঁদতে থাকি, তার বোন আমার শেষ রেখে তার বাড়িতে নিয়ে যায়, ফুফাতো বোন নিয়ে যাচ্ছে 10 টাকা দেয় না। এর মধ্যে আমি বলতেছি আজকে যে টাকা না দেন সারা জীবনে আর আমি এমন করে টাকা চাব না। কই যে বাঘের বাচ্চার মতো কথা কইছিস তুই, আমার বাঘে পুরুষের মতো কথা কইছিস, যে কথাটা কইলি যে জীবনের টাকা চাবি না, আমি 5 টাকা দিলাম না, তাই তো তুই জীবনের টাকা চাবি না। বাপ তখন সুস্থ? হ্যাঁ সুস্থ হইলো প্রতিবন্ধীর মতোই সে, কারণ ওই মার কথা বাইরে যেতে পারে না, ওই তার খাবার আলাদা, যাও কিনে দেন লাগে, তাছাড়া খাইতে পারে না, মার কথা বাইরে যেতে পারে না। ওই যে মা এই সারাতে দেয় দিচ্ছে 3 টাকা দেওয়ার জন্য, আর তার ক্ষমতা নেই 3 টাকার বাইরে দেওয়ার জন্য। তা আমি বলছি আর জীবনে আপনাকে টাকা চাবি না, আব্বা একটা বাঘের বাচ্চার মতো কথা বলছি, জীবনে জানে টাকা চাবি না, তার সুন্দর কথা, এটা পালন করতে পারবি? তা বলে হ্যাঁ পারবো। দেখেন থেকে চলে গেলাম, বোনের শাস্ত্রে নিয়ে গেল, 10টা টাকা দিল, ব্যাংনার সাথে গেলাম, ধনবাড়িতে গেলাম, আর মন ভালো লাগে না, এটা কি বললাম, এক কথা তো বলছিলাম বহু বছর আগে মায়ের, যে একদিনে ঢোকার চেষ্টা করলাম, আজকে এটা কি গেলাম, তাহলে আমি লুঙ্গি কিনবো কিনতে, আমার শার্ট কিনে দেবো কেন, আমার প্যান্ট কিনে দেবো কেন, আমি কেমনে চলবো, আমি তো কই বললাম যে আমি আর জীবনে টাকা চাবো না, আমারও ভাই। তখন আমি সারাদিন গেছি ওই জায়গায়, আমার কোনো কাজের মন লাগে না, নামাজ পড়তে গেছি নামাজের মন লাগে না, সিনেমা দেখতে গেছি মন লাগে না, খালি ওই চিন্তা করতেছি আমি কি করলাম, আমি এটা কি করে কি করবো, এখন আমি তো কই হারলাম না। তা রাত্রে আইসি আইয়া ওই ফুফাতের ভাই বোনের বাড়িতে গেছি, হেনে রাইতে খাই আইসি, ওই যে করিম যে বাড়ির কাছে যে ই ছিল কামলা বাড়ির, যে আমার পশ্চিমের যে কামলাটা করিম, যে অনেক বয়স্ক বন্ধু বান্ধব চাইছিল আমার, তো লোকের কইলাম তো করিম আজকে থেকে তো আব্বারে কইছি, মায়ের কইছিলাম এক কথা, আজকে তো বহু বছর আব্বারে কইলাম এক কথা, জীবনে টেনশন নেই, তাহলে এখন আমি লুঙ্গি কিনবো কি দাঁড়িয়ে কিনবো, কিন্তু তুই আমি কি বাকি কি করবো, তুই কোনো চিন্তা করিস না, তুই কালকে রাইতে আমরা আমার এই কুষ্টমতে যত কামলা আছে তখন সব ডাক মারবো, রাইতে রাইতে থাকবো। তো ও ডাকছে সবটি রেগে হেঁটে কইছে যে এই আমরা যদি রাত্রে কাজ করি আজহারের দিয়ে আমরা সবাই করবো, রাত্রে যদি কাজ করি তাহলে আমরা তো এক্সট্রা টাকা পাবো, যেমন ধান কাটা ক্ষেত কোপানি এগুলা করবো, ওর সাথে থাকবো, এটা কেমন হয়? রাত্রি 2টা 3টা পর্যন্ত করলাম, সমস্যা কি? তো হেরা করে যে সুন্দর কথা এটা, তাহলে এই করি চুক্তি কাজ নেই, আমরা গৃহস্থের কাজ শেষ করার পরে রাত্রে কাজ করবো, ধান কাটা ক্ষেত কোপানি এরাও নিবে। তো এইটা আমি করলাম, কাজ ভালো হয়েছে, তা আমি করতে থাকলাম, এইভাবে করতে থাকলাম। তো কাজ করি সেই টাকা আমার ভাগ সমানে দেয়, যদি ওকে সমানে পারি না, যেহেতু আমি ছোট, ওরা সবাই দেয়, আমি হেঁটে দেয় লুঙ্গি কিনি, শার্ট কিনি, এই করি, আর ওই প্রেমের চিন্তা খালি প্রেমের চিন্তা করি, আস্তে 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 আমি প্রচার করা পারবো যে আমি বিয়ে করি, গরিব মানুষের মেয়ে, একবারে নিঃস্ব, এরকম পরিবার যদি থাকে আমার ভাই কিনে দেবে। এই যত গরিবের সাথে এই জীবন মিশছি তাদের সবাইকে বললাম
যে আমার এরম দেখে একটা মেয়ে বিয়ে করে দিবা যার বাড়ি নাই, ভিটা নাই, সম্পদ নাই, বাপ নাই, মাম নাই, ইতিম। আমি যে এরম ইতিম, যে এই বাড়িতে এত বছর ধরে কাজ করতেছি, ইতিমের মতো একবারে শূন্য থেকে জীবন শুরু করবো, এরম একটা মেয়ে তোমার বিয়ে করে দেবে, মেয়েটা জানি অনেক সুন্দর। এটা মেয়ে কই পাবো? আর তোমার এটাকে মানবো এখন আর তখন, এখন বা মায়ের হাতেই করতেছে, তখন এটা কোনোদিন সম্ভব না। আমি তো বাইকের দখল করে কি করো না, আমি এটা করবো। প্রেমের প্রতি আমার আর ওই রাত্রে যাই খালি শুই, খালি ওই লাইলে ছবি কথা খালি মনে হয়। ওই ঘুরে ফিরে ওই সিনেমা সিনেমা সিনেমা। এই প্রেম কি জিনিসটা? এটা মনে হইলে চোখ দেখানি পারে, এটা কি করি? এটা সবসময় খেলে তখনকার ওই বয়সটায় মানে খালি ওইটাই খেলে মাথা মাথায় কাজ করতেছে, আর কোনো কিছু মাথায় কাজ করে না। যে এইরকম মেয়ে যেমনি হোক আমার বাই করতে হবে, আমার প্রেম করবো, আমি জীবন শূন্য থেকে শুরু করবো, এটা আমার করি মানুষ। তো যাই হোক, ওই যে ঘরের পিছিয়ে যে আমি যারা আমার সমাজ থেকে লাইন থেকে বাই করে দিল মিন্টু, বাড়ি পিছিয়ে বাড়ি করলো, তো যখন থেকে বললো যে আমি আঙ্গুর সাথে মিশে না কেন, ওই দিক দিয়ে কিন্তু ওই পরিবারের সাথে আমি মিশা শুরু করলাম। মাইক্রোফোনে বল। হ্যাঁ, আমি বললাম যে ঠিক আছে। ওই যে বলছিল যে তুমি সব পরিবারের সাথে মিশো, আঙ্গুর সাথে মিশে না, আমরা যদি ধনী হইতাম তাহলে তোমার লাইন থেকে তোমার বেগিয়ে দিত না, বাড়ি পিছিয়ে দিত না, আর তোমার পালছিতে আমি। ওই দিন থেকে আমি বললাম ঠিক আছে ভাবি, আজকে তোমার কাছে আমি। তো ওই মহিলার প্রতি আমার তখন থেকে মায়া বেশি হইলো, অনেক মায়া হইলো। আমি অন্য অন্য গরিব বাড়ি বাদ দিয়ে এই বাড়ি যাওয়া দিলাম বেশি, যেহেতু বাড়ি পিছিয়ে বাড়ি, আমার বাড়ি পিছিয়ে খালি 40% জমির পরে তারপর শোনে। তো ওই মিন্টু রিক্সা চালায়, সারাদিনই করে, উপার্জন করে আনে, কিন্তু আয় উন্নতি করে না। সে যা উপার্জন করে তাই খায়, যা উপার্জন করে তাই খায়। 1 টাকা সঞ্চয় নেই। 500 টাকা কামাই করছে, 500 টাকা মাছ মাংস নিয়ে গেছে। মানে 20 টাকা দিয়ে ইলিশ পাক করতে, এত বড় বড় ইলিশ আইটা 4-5 টাকার ইলিশ নিয়ে কোন উন্নতির চেষ্টা নেই, খালি খাইতো। তো এই রিক্সা চালাইতে 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 হঠাৎ এই লোকটা রিক্সাতে একদিন পড়ে যায়। কিন্তু সে ছিল অত্যন্ত শক্তিশালী একটা পুরুষ, যেমন ফসরা তেমন শক্তিশালী ছিল। তো এই মিন্টু হঠাৎ করে রিক্সা চালাবাতে একদিন পড়ে যায় রিক্সা থেকে। অনেক শক্তিশালী এবং সুন্দর ফসরা ছিল এই লোকটা। তো পড়ে যাওয়ার পরে তার থেকে হাসপাতালে ভর্তি করে, হাসপাতালে ভর্তি করার পরে তার খবর নেই যে তার লাঞ্চে পানি ধরছে। আচ্ছা, পানি ধরছে। তো ভাবি আমার কইতেছে দাদা চলো রাত্রে যাই, তোমার ভাই তো বলে হাসপাতালে রিক্সাতে পড়ে গেছে। তো গেছি, আরো 2-1 নিয়ে গেছে, যাই গেছে হাসপাতালে, তার অবস্থা সিরিয়াস, তার লিভারে পানি ধরে গেছে। পানি ধরছে কি কারণে? জীবনে অনেক পরিশ্রম করছে না, পরিশ্রম করলে শক্তির বড়াই দেয়। তো আমরা ছোট থেকে দেখতাম যে মিন্টু থেকে সব মানুষ ডরাইতো, কারণ হ্যাঁ অত্যন্ত শক্তিশালী ছিল, আর সবসময় শক্তি নিয়ে এই করতো। একটা গাড়ি রাস্তায় করছে, এই তোরা 4 জনে এই সব একা কান মেরে উঠাইতো, এটা মানে সবসময় গায়ের জোর দেখাইতো, এরকম পরিশ্রম সে করতো। এলা করে করে তার অবস্থা খারাপ হয়ে গেছে না, কিন্তু এটা প্রকাশ পেলে যে এতদিন পড়ে গেছে। তো এখন চিকিৎসা করবো, এখন গোষ্ঠী কোনো লোকই যাবে, এই সমাজে তার অর্থনীতি কোনো লোকই তার খোঁজ খবর নেই। তাই রাত্রে গেছি, যাই দেখে 1 ডিশ পানি বের করছে তার। আচ্ছা, এন্দা ফুসফুস থেকে। হ্যাঁ, এর মধ্যে সুই দিয়া 1 ডিশ পানি বের করছে, একদম পিওর পানি। হাই হাই যাই দেখে এই পানি এটা করতে পেরেছে অডলি বাড়িতে, যে ডার বাঁচবো না উন্নত চিকিৎসা না করলে, যেমনি হোক এটা ই করানো, চিকিৎসা করানো। চিকিৎসা করবে কি? চিকিৎসা করার কোনো লোকই নেই, আত্মীয় স্বজন কেউ কোনো খবর নেই, শরীর কেউ কোনো খোঁজ খবর নেই না। মিন্টু হাসপাতালে রয়েছে, কার খোঁজ কিছু যায় না। তখন এইভাবে হাসপাতাল থেকে ফিরে তারলো। দিন দিন আস্তে 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 এই লোক শুকাইতে শুরু করলো, অনেক মোটা ছিল, শুকাইতে শুরু করলো। পরে আমার একদিন সে ডাক দিল, আমি প্রতিনিয়ত তখন এই বেরতে যাই, প্রতিদিনই যাই, সব বাড়ি বাদ দিয়ে এই বেরতে যাই। আব্বা কিছু খায় না, মা কিছু খায় না, আব্বা খাই যায়। মিন্টু তাঙ্গ নিজে করি মানুষ, ওই বাড়ি যায়, সব বাড়ি বাদ দিয়ে বেরিয়ে যায়, তো কাউকে করে না স্যার, কোনো বাড়ি তার দেখা যায় না, ওই বাড়ি একটু বেশি যায়। এখন মিন্টু তাঙ্গ নিজে করি মানুষ, এবারে গেলে কি যাই, এই সময়টা করে দেয়, ওই সময়টা করে দেয়। তো মিন্টু একদিন আমার এটাকে কইতেছে, ভাই এটা কথা দেখ, এত বড় অসুখ হয়েছে আমার, কোনো লোক এই গোষ্ঠীর আমার খোঁজকি দেয় না, খবর নেয় না, খোঁজ খবর নিতেছে না। তা আমি তো মরে যাবো, তো তোর তো কাছে আমি একটা অনুরোধ করবো, আমার রাখবি কথাটা। আমি কি দেখবো, আমি এত ভাই নিঃস্ব, তুই জানোই যে আমি কত বছর ধরে বাড়িতে বেতে কাজের ছেলে হিসেবে রয়েছি, আমার তো কোনো মর্যাদা নেই। আমি আর লুঙ্গিটা কিনে রাইতে কামলাকের সাথে ধান কাটি, খেতকো ভাই এইভাবে কত কিচ্ছু জানাবো না। তুই এখন যাবা আবি, খালি এই কথাটা, তুই এখন যাবা এইটার এইভাবে খালি আবি, এই ব্যক্তি এরা জানি বলতে যে একটা লোক আছে পাশে, আমার বউ বাচ্চা জেনে পড়বে, আমি তো মরে যাবো। তা আমি তোর কিচ্ছুই জানাবো না, তুই দিবি কি? তুই তো চলে আসবি, তুই খেলি এখন নিয়মিত যাবাই, তোর সাথে এটা নিয়মিত আহিস, তাও আর একটা বর্ষা পাবো। তা আমি এক পর্যায়ে রাজ দিলাম, ঠিক আছে ভাই আমি আবো। ভাবির রূপতে আমার তো ওই দিন থেকে মায়া হয়েছে, আমি তো জানতাম না যে ভাবি আমার পালতো, আমার জন্মসম সে আমার একবেলা পালতো, আমি তো জানি না। আমি তো জানছি যখন থেকে তখন থেকে তো আওয়া শুরু করছি 14 থেকে। আর ওই খালি আমার মাথায় ওই যে কিরা একটা দুঃখছে, খালি প্রেম খালি ওইটাই খালি পাবি। হ্যাঁ আমি কই ভাবি একটা মেয়ে এরকম পাওয়া যাবে না, যে গরিব একবারে কিচ্ছুই নেই, এরকম একটা মেয়ে কোথায় পাবো? এটা পাইকারি দাম না, কই পাওয়া যাবে এটা?
আমি তো দেখি না। হুম আমি তো আরো অন্য অন্য যে গরিব পরিবার আছে এদেরকে বলি, তো ওরা কিছু কিছু মহিলারা আমার কয় যে আমার বাবার বাড়ি আছে এরকম, আমার এলাকায় আছে, চলেন যাই। আজ বিয়ে টিয়ে হয় না অনেক, এই গরিব বাড়ি তাদের বিয়ে হয়েছে, তাকেও বলি, তারা কয় হ্যাঁ আমার তো দেশ আছে এরকম, চলো যাই। পরে হঠাৎ করে আমি একদিন যাই সে বেরিয়েছে, তো আমি গেলাম। তো যে মেয়ে সে দেখাইলো, তো মেয়ে দেখাইলো, মেয়ের সবই আছে, বাড়ি আছে, ঘর আছে। আমি বললাম না, এটা মেয়ে চলবো না আমার, একদমই তুমি আমার মতো একবারই নিঃস্ব। আমার যে আমি যে ভাই ছোট থেকে এই পরিবারে, সচ্ছল পরিবারে একটা কামলার মতো বেরিয়েছি, আর এমন একটা মেয়ে লাগবে যে তার কিচ্ছুই নেই, শুধু তিন, তারে নিয়ে জীবন সুন্দর করে শুরু করবো দুজন একবারে শূন্য থেকে। এটা হইলে আমার পরিকল্পনা। এই মেয়ে আমার চলবো না। তো আমি এখান থেকে ফেরত আসলাম। তো ওই ভাবি রে, ওই যে ভাবি মিন্টুর বউ, এই যে আমার বাড়ির পিছিয়ে যে কাজ করে খায়, প্রতিদিনই তার বাচ্চা পাহারা দিই, তার কাছে আয়সা বললাম যে ভাবি গেছিলাম আজকে, কিন্তু মেয়ে তো আমার ভালো লাগে না, তুমি দেখো না তোমার আত্মীয় স্বজনের ভিতরে কেউ আসেনি, কই না এটা মেয়ে কই পাবো, আর তোমার চিনিকে, তোমার আমি চিনি, এই গ্রামের মেসে জানি যে কিরম জিদি, তুমি জীবন অন্যায় করো না, অপরাধ করো না, তাইলে সারাটা জীবন করি মেয়ের সাথে মিশতেছো, পরিবার পাশে দাঁড়াচ্ছে, যে আমি তুমি সারা দুনিয়া অন্ধকার, এই যে কাজ করি নিশ্চিন্তে বাচ্চাগুলো তুমি বহর দিতেছো প্রতিদিন, এই ঋণ কি করে শোধ করবো, দুনিয়াতে বিনা পয়সা এইটা কামলা কই পাওয়া যায়, তোমার কেরা চিনবো, কেউ চিনবো না, এটা মানে কই পাবো তুমি। তো এইভাবে চলতে থাকি, ওই তার বাচ্চা রাত 12টা পর্যন্ত 10টা পর্যন্ত এইভাবে পড়া দিই, আবার চলে আসি, বাড়িতে কাজ করি। কিন্তু আমি একদিন হঠাৎ করে সিনেমা দেখতে গেছিলাম, তো ভাবিরে বলছি, ভাবি কালকে একটা তুমি সকাল সকাল আসো, কালকে একটা আমি যাইতে পারবো না, আমি অমুক জায়গায় একটা সিনেমা এসে সিডি ভরা। তো সিনেমা দেখতে গেছি, সিনেমা দেখে আসছি, আইসা রাত্রে ঘুমাই গেছি, আর রাত্রে বাড়িতে আসতে পারিনি। আচ্ছা তো সকালে ঘুমের থেকে উঠে নিয়ে মায় কই দিছি যে রাত্রে মা সারা রাত কইছিল এখন যে পিটাবে, মারবে, লাঠি জ্বালিয়ে দিছে। তো গরম তো ঘুমের মধ্যে আমার তো বাড়ি ইচ্ছা মতো বাড়ি করছে। তো ঘুমের থেকে উঠে তো আমি তার বাড়িতে কতগুলা দিছি, এর মধ্যে উঠতে হাত দিয়ে ফুসকা দৌড়ে পরে পালাই গেছি। গেছি নানির বাড়ি, কই যাবো ওই দিন, আর কোনো জায়গা নেই, নানির বাড়ি গেছি। করলাম ভাই মা, যে মার সাথে শত্রুতে তারই মার কাছে গেছি। গেলে পরে নানি কয় যে শোনো না না, তুমি তো মার সাথে জমি নিয়ে ছোট থেকে গন্ডগোল বাজাইছো, তুমি গন্ডগোলটা কেন বাজাইছো? না না, তোমার মা যদি জমিটা নেয় তোমরা এতে পাবো, আচ্ছা তুমি জমি নেই কেন গন্ডগোলটা বাজাইছো? আমি বললাম তাহলে আমার বাবার নামে থাকলে তো আমরাই কইতাম, আবার তো স্বেচ্ছাই জমিগুলো দিতেছে না, জমির কথা জান করে আবার মুখটা নীল হয়ে যায়, কারণ জমিটা দিতে অনেক কষ্ট, তারপরে হয় বাধ্য হয়ে দিতে, বাধ্য হয়ে দিতে। এর মধ্যে মা যাই হোক কিছুদিনের মধ্যে আমার ওটা মিটমাট হয়ে যায়। তখন মা যেহেন পরিকল্পনা করতেছে বড় বোনটা আমার বিয়ে দিবে, এটা 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 কথা তো কয় না, বড় হয়ে গেছে, এটা ব্যক্তি ব্যয় করে নেবে, আব্বার সাথে পরামর্শ করে এর মধ্যে বিয়ে আসতে থাকে। বিয়ে আসে, শিক্ষিত দুইটা বিয়ে আসে, আর একটা গৃহস্থ আসে, জমিওয়ালা, অনেক জমিওয়ালা একটা বিয়ে আসে। মা জমিওয়ালাটা সাপোর্ট করে, কিন্তু ছেলেটা মূর্খ, কিন্তু সম্পত্তি আছে অনেক, মার বরাবর সম্পত্তির প্রতি লোভ ছিল। শিক্ষিত ছেলে দিয়ে আমি পানি খামো, এখন জমির দরকার আমার, মোটা ভাত ভাতের জন্য অভাব না হয়, এরকম জায়গায় বিয়ে দেবে। তো একবার যায় আমার যে গেল যে তুই কি করছিস, আমি বলে আমি কি বুঝি, আমি পোলাই মানুষ আমি কি বুঝি, আপনারা দেখেন দেখে এই ছেলেটার অনেক সম্পত্তি আছে, বাবা ভাগ করলো 12-14 বিঘা করে পাবো, একটা করে পুকুর পাবো, তাহলে এর বাতারও পাবো, আমরা যারা ভালো মনে করেন তাই করেন। তাই দেখেন আমার বড় বোনটা বিয়ে হয়ে যায়। যাই হোক, তার কিছুদিন পরে আমার যে ছোট বোনটা, যেটা সবচেয়ে খারাপ আচরণ আমার সাথে করে, প্রতিনিয়ত কামলা ছাড়া ডাকে না, বাড়িতে গেলে খাইতে গেলে যে কামলা এসে খাবার দেন, ওই বোনটার প্রস্তাব আসে। কিন্তু এই বোনটারে মা সবচেয়ে বেশি ভালোবাসে, সে মার মতো এরকম আচরণ তার। এই বোনটারে বিয়ে আসতে শুরু করে, যে বিয়ে আসতে শুরু করে ভালো জায়গা থেকে একটা বিয়ে আসে, তো মা এটা সাপোর্ট করে, কয় যে বিয়ে এটা দিয়ে দিবে না। আবার প্রথম কয় যে না, এরা ছাড়া তার বাস শোনে, আমি কি করবো, আর ঘর জামাই আনি, এই মেয়ে আমি কখনো বাইরে দিব না, ওটা ছাড়া বাসা হবে না। তা আমি তোমার মার সাথে কথা বললাম যে মা এটা কি কর, এটা মেয়ে বিয়ে দিয়ে মেছে বাসে, আর আপনি ট্রেনে করে আনবেন। তো ছেলের প্রস্তাব দিচ্ছে, কালে ছেলে কেন, হ্যাঁ আমার বাবার ভিড়া নেই, বাড়ি নেই, আমি কেন যাবো না, বিয়ে দিলে দিব, তারা না দিলে না দেবো, কিন্তু ঘর জামাই যাবো না, আমার সব বাপের সরকার আছে না। তো একবার যায় মারে সবাই রাজি করায়, তো বিয়ে হয়ে যায় ছোট্টারও। যেদিন আমার ছোট বোনটা উঠাই দেয়, তখনই মা জ্ঞান হারায়, এই জ্ঞান আর আসে না, পানি দিয়ে ওঠে না, পানি দিয়ে ফিরে টানে। যখন সুস্থ হয় তখন কয় যে হ্যাঁ আনো, নইলে দাম বেরো, হারে সারা বাঁচবো না, আমার সারা বাঁচবো না। কিন্তু কি কয়, সবাই বুঝায় যে মেয়ে বিয়েতে মানুষের বাঁচা, আপনি মরবেন, এটা কিরকম কথা, মেয়ে বিয়ে দেওয়া সবাই, মেয়ে বিয়েতে মানুষের বাইসে যায়,
আপনি মরবেন কে? কয় না, ওটা ছাড়া বাঁচবে না। যেদিন উঠে দিয়েছে সেদিন থেকে এই অবস্থা। পরের দিন সকালে এত রাত্রে কোনো ডাক্তার পাই, ভোরে আব্বা ডাক্তারের ব্যবস্থা, ডাক্তার আইসে চিকিৎসা বিকিৎসা করছে, সারাদিন এক অবস্থায় কান্দাকাটি রয়েছে, আর মাঝে মাঝে অজ্ঞান হয়ে গেল। তো হুট মার করে গেলো, আমারও পাঠাইলো, আব্বাও গেলো, যাই বুন্ডারি নিয়ে এলাম, আইলা বুন্ডারি দেখে সুস্থ হয়ে গেল। এইভাবে তাদের 3 মাসে হয়তো 3-4 বার পাঠানো হয় শ্বশুর বাড়িতে, 3-4 বার একই কেস হয়, মার মরে যায়, মা পাচ্ছে না। তখন এক কথায় বোনের প্রস্তাব দেয় যে তুই আমারে চাস না, তোর স্বামী চাস, যদি আমারে চাস তাহলে আমার কথা শোন, তোর পরের বাড়ি দিব না, তোর ছাড়া আমি বাঁচবো না, তোর সম্পত্তির অর্ধেক লিখে দিব আমি, যেমনি তোর জন্য সম্পত্তি আমি নিচি নিমু, অর্ধেক লিখে দেবো তোরে, তুই আমার কথা শোন, আর অর্ধেক করা পাবো, সবাই পাবো, কিন্তু অর্ধেকই তোরে দেবো, কিন্তু তুই আমার কথা শুন, স্বামীর ঘর করা চলবে না, তুই তোর বিয়ে দেব না তুই। পরে ওই গুণের আমি তখন কথা বললাম, জীবনে কোনদিন কথা কই না, তারপরে কথা বললাম, দেখ চিন্তা ভাবনা করিস, কিন্তু স্বামী কিন্তু কেউ ছাড়ে না, দুনিয়ার সবকিছু ছাড়ে। আর তোর কিন্তু এই ছেলেটা হ্যাঁ আমার মনে দিলে পাগল ছিল, প্রতিনিয়ত সে আসতো, ফেরত যাইতো, প্রতিনিয়ত সে আসতো, তারা ফেরত দিত, অপমান করে দিত আমার মা, তুমি আইসো না, হ্যান তার ফলাতেসকা। তা আমি কইতাম, দেখ মা কিন্তু জীবন বেড়া থাকবে না, তুই কিন্তু একদিন পস্তাবি, মার কথা শুনিস না, স্বামীর কথা শোন, মানে হ্যাঁ যা তোর জন্য তুই এমনও সময় হবো, তুই যারা চাবি হ্যাঁ তোরা চাবা না, এই কিন্তু তোরা চাইতেছে, তুই কিন্তু তারা চাইতেছ না, কিন্তু হ্যাঁ মার প্রতি দরদ একটু বেশি, হ্যাঁ প্রতি মার কয় না, মা মরে দেবো, তাহলে কি যাবো, মার কথা শুনবো। এক পর্যায়ে 1 বছরের ভিতরে সম্পর্কটা ছিন্ন করে হারাইলে, মা ছিন্ন করে হলে হ্যাঁ শান্ত হয়ে গেল, মা শান্ত হয়ে গেল। যাই হোক, তার কোনো পরিকল্পনা নাই, চিন্তা হইলে একটাই, আমার কিভাবে ঠকাবো, তার পরিকল্পনা হয়েছে একটাই, সন্তান এই তো পাবো তার সম্পত্তি, কেন বাবার কষ্ট দিয়ে জোর করে তার কাছে কেন না, অসুখ দেওয়া, পড়াশোনা যাবে, এই মুহূর্তে জমি যাবি কেন করে, সারা বছর নিতে পারে না, বুঝাই নিতে পারে না, একটা রুগী যার মরে যাবে তখন কাছে হ্যাঁ দাবি করে, আর এক অপারেশনের জন্য হ্যাঁ কবের জমি লিখে নেবে, এটাই আমি বলছি। মা তো তোমার প্রতি ক্ষিপ্ত, তুমি বোঝা হবা, কিন্তু তোমাকে সর্বশান্ত করবো। আমি বললাম একটু আমি চিন্তা করি না, যার সম্পত্তি আমি করি না, সম্পত্তির চিন্তা আমি করি না, আমি পরিশ্রম করতে জানি, আমি কাম করবো, ভাত খাবো, দুনিয়ায় সব দরজা কাম করবো, খালি আমার মার দরজা কাম করবো না। তো এই অবস্থায় চলতে থাকি, আর এই মেয়ে খুঁজতে থাকি, আচ্ছা, একটা মেয়ে খুঁজতে থাকি, খুঁজতে খুঁজতে কোনোভাবে পাই না, প্রতিনিয়ত যাই ওই ভাবে করে আপনার যাই। বোনের বিয়ে হয়েছে, মানে আপনার তখনও বিয়ে হয়নি? না, আমি বাড়িতে মানে আপনি আপনার মনের মতো মেয়ে খুঁজে পাচ্ছেন না? না, আমি পাইনি, আমি পাইনি, এখনো পাইনি। তা আমি এইভাবে খুঁজতেছি, আমার মনের মতো মানুষ আমি পাইও না, আমিও না, আমি প্রতিনিয়ত ভাবি রেজালে ভাবি কই পাবো এরকম একজন মানুষ, কই পাবো, প্রতিনিয়ত যাই রাত 11টা পর্যন্ত থাকে। তারই না যদি বেশি আর বাড়ির থেকে ওই বেশি খারাপ আচরণ যদি আমার সাথে করে, তাও ভাবি বুঝতো, মুখ দেখে বুঝতে, আজকে বোধহয় খাবার জানায় না, হ্যাঁ খাবার নিয়ে লোন থেকে 2 মুঠা আমার দিত, জোর করে খাওয়াইতো। এর মধ্যে সিনেমার প্রতি কিন্তু আমার প্রচন্ড নেশা চাইবে গেছে, ওই সিনেমার থেকে খালি ওই নেশাই চাইবে গেছে, ওই নেশাই। এখন 2-4টা যদি ওদের সাথে ওই যে লেবারের সাথে মিলা কাজ করে যাও, খেত কবে ধান কবে যা পায়, 2-4 টাকা যা জড়ো করি, তা খালি ওই চিন্তা একটাই, কোন ভালো সিনেমা দেখা যায়, এই সমস্ত ছবি কই পাওয়া যায়। তেমন ধনবাড়ি আসে মুক্তাগাছা, খবর পেলে যে মুক্তাগাছাটা ভালো ছবি গেছে, তা আমি এখানে আসলাম, ছবি দেখে অনেক রাত্রে হয়ে গেছে। তা ভাবির আমি বলছি যে ভাবি আজকে কিন্তু তোমার বাচ্চা কাছে আমি দেখতে পারবো না, তুমি সকাল সকালে আমি একটা সিনেমা দেখাতাম আজকে বিকালে যাবো, দূরও আমার রাইতে অনেক রাইতে হইতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি সিনেমা দেখে অনেক রাইতে হয়ে গেছে। তাই আমি আইসা ভাবি তো আসে রাত 10টায়, 9টার দিকে বাড়িতে এসে চিন্তা করলাম, তো তাহলে বাচ্চা কাচ্চা বাড়ির পিছিয়ে কান্তাছে, ভাবি আসলো কিনা, তাহলে আমি একটু দেখি। তা আমি দৌড়ে আড়াই পিছিয়ে গেছি, আড়াই পিছিয়ে গেলে তার বাড়ির উঠান পর্যন্ত আমি গেছি, উঠানের ধার পর্যন্ত গেছি, যাই দেখি যে ভাবি ঘরের মধ্যে হাসতেছে একটা মেয়ে, আচ্ছা, দরজা খোলা, হাসতেছে, কথা বলতেছে, দরজা খোলা, ঘরের মধ্যে একটা বাল চলতেছে, বললে তখন নতুন নতুন গেছে আর কি, গ্রামের প্রথম। তো আমি দূর থেকে দেখে গেছি এই মেয়েটা কেনা, এই মেয়েটা হয়তো সেনাবাড়ি কাজ করে, তার কোনো আত্মীয় স্বজন, এরকম ভাই ভাই দেখা যাইতেছে, এত সুন্দর দেখতে, আমার মনের মতো পছন্দ হয়েছে মেয়েটা। তা আমি এইভাবে তাকাই গেছি যে এই মেয়েটা খুঁজছি, এত সুন্দর মেয়ে যদি আমি পাইতাম জীবনে, এটা ঠিক আমি যে সারাটা জীবন যেরকম ভাবতাম ওইরকম মেয়েটা। তো আমি যে দাঁড়াই দেখতেছি উঠানের কানি দাঁড়াইয়া, হ্যাঁ দেখতে আছি তো ভাবি আর এটা ফলা কেন, ভাবি অনেক সময় পরে বাইরেছে, বাইরে দরজা এসে যা লুঙ্গি দেখা গেছে আমার এই পর্যন্ত, এই জন্য রাধার লুঙ্গিটা খারাপ হয়েছে। আলো হ্যাঁ ভাবি আমি আইসি, এই কথা কইছি, তুমি কখন এসে, আমি বলি যে আইসি 15 মিনিট আগে দেয়া, তুমি আইসো কিনা, আমি টেনশনে দৌড়ে বাইতে গেছি, আইয়া তো দেখি গরম মেহমান একজন, তা এই জন্য আমি দাঁড়িয়ে দিছি, কয় ঘরে আসো। তা আমি ঘরে গেলে মেয়েটা বাইরে চলে গেল, চইলা পিছনে দিয়ে গেল, পিছনে আরেকটা বাড়ি গেছে, গরিব বাড়ি, এই বাড়ি তুলে খালি কইলে যে বুঝে আমি শুইলাম গা, এই কথা কইল। তা আমার কইলো যা তুমি আজকে যাও গা, আজকে তো আমি আজকে সকাল সকাল আই বসছি,
তাহলে আজকে তোমার কষ্ট কেন আজকে ঘুমাবো আমি দূর মুক্ত গেছে কত টেনশন নিয়েছি তুমি আবার কইটা পোলা কান্দাকাটি করে কিনে টেনশনে দৌড়িয়েছি তা আমি বাড়িতে শুয়েছি শোয়ার পর আমার মনে হয়েছে উদ্দেশ্য না বুঝি শুই গা এটা কিরকম কথা আমি তো বাচ্চা চেয়ারম্যান বাড়ি করে আত্মীয় কোনো বাচ্চা কাচ্চা দেখ পারেছি সাথে আইছি যেহেতু আমি একবার চিনি না আত্মীয় স্বজন এত সুন্দর দেখতে পাঞ্জাবি পরা এই পঞ্চাশ চুল বফ করা চুল এই মেয়েটাকে আবার বুঝি শুই গিয়ে এটা কিরকম কথা বললো এই ঘরে আর আমার আবার লাগে না এটা কিরকম কি কথাটা বললো আমি রাত্রে উঠে আবার গেছি যাই দেবো আমি শুয়ে বসছি তুই শুয়ে বসছি আমি দাঁড়িয়ে গেছি যে শালা আর এত বছর ধরে খুঁজে একটা মেয়ে পেলাম এইরকম মেয়েটা আমার দরকার মানে হ্যাঁ ভাবতে ভাবতে কখন ফজর নামাজ আজান দিছে আমি সুবারের কাছে এলাম দাঁড়িয়ে দিয়েছি তো ফজর নামাজের সময় সে পাই দিছে ওয়াশরুমে যাবো একটু করে কাজের জন্য প্রস্তুতি নেবো দরজা খুললেই তো বাতিটা বাইরে চলে গেছে ঘরের মধ্যে বাতিটা বাইরে চলে গেছে এই আমার এই পর্যন্ত দেখা যাইতেছে তো প্রথমে বলা গেছে এই আচ্ছা লুঙ্গিটা ওটা দেখা যাচ্ছে আমি বললাম আমি তো দাঁড়িয়েছি তুমি নে এত বড় দাঁড়িয়েছো আমি বললাম আমি তো যাইনি বাড়িতে গেছে হন এসে এই দেখো শুয়ে বসে আর ডাক দিন তো দাঁড়াইছে আমি ডাক দিবা না আমি বললাম না ডাক দিন ভাবতে ভাবতে দিন কখন ফজর নাম দাদা দেখা লেছে তুই না দাঁড়িয়েছে সারা কি কারণে আমি বললাম ভাই মেয়েটা কেন এই যে মেয়েটা দেখলাম খুব সুন্দর না আমি বললাম মেয়েটা কেন এটা কম যে আমি কই এটার উত্তর দেব খুব সুন্দর নাও আমি কইলাম যে তো মহাজালাই করলাম আমি তোমার জিগাইতেছি কি আমি তোমার হ্যাঁ কইতেছি আমি তোমার কইতেছি কি আমি জিগাইতেছি মেয়েটা কারা হ্যাঁ কইতেছি খুব সুন্দর না হ্যাঁ তা আমি কইতেছি তো সুন্দরই তো এই তো মহাজালা সুন্দর এই মেয়েটা কারা চেয়ারম্যান বাড়ির কোনো আত্মীয় স্বজন কয় না এটা আমার বোন তুমি আর কি করা দেখা পাও না সত্যি আমার তোমার বোন আমি জীবনে দেখলাম না ওরে বস্তায় হাই খাই তুমি তো জানো না ও যখন 5 বছর বয়স তোমার গোষ্ঠী দিয়ে জমকা আনোয়ার তা আনোয়ারে ওরে দেখে নিছিলে টাঙ্গাইল বাসায় থাকে চাকরি করে আমার মারে বললো জ্বর মেয়ে আপনার মেয়েটা আমার দিন আচ্ছা ওই বাসায় কাজ করো হ্যাঁ আমি লেখাপড়া করাবো আর বিয়েও দিয়ে দিল একবারে চুক্তিতে নিলাম এখন বড় হয়েছে কোন একটা সুতে দিয়ে কালকে এনে থেকে গেছে যে বিয়ে ঠিক করা তোমরা আর এত বছরের মধ্যে সে আর আসে নাই তুমি চিনো না আমি চিনি না আমি এত বছরের মধ্যে নিয়ে গেছি একবার বড় হয়েছে কোন একটা দৌড় দিয়ে গেছে আমি তো খুশি হয়ে মহাপাগল হ্যাঁ পাইছি আর বোন যাও আর পেয়ে গেছি পাইছে তা আমি চলে গেলাম বাড়িতে খুশি আর আমার সীমানে এত বছর পরে পাইছি তা আমাদের এই দরিদ্র একটু চাই আমি তখন খালি ভাবি আমি পরের দিন যে করে ভাবি এক কাজ করা আমার তার নিয়মিত হান্না বানা তোর বোন যেহেতু আছে এটা তোমার বোনই মনে করবা কিন্তু ও জানি পরে বাড়িতে কাজ করতে না যা যেহেতু ই বানানো তো অনেক সুন্দর তো ঠিক করতে গেছে ওরা তো বাইরে যাই যাও কাজ আমি করবো ও বাড়িতে থাকবো তোমার এখানে একটু পরিশ্রম কম করে লাগবো এত সকাল সকাল আহা লাগবো না দিনে 2-1 আইসো ওই থাকবো আমার কাম গেলে একটা অনুরোধ করলাম ভাবি ও জানি পরে বাড়িতে কাজ করতে না যায় এটাই আমার অনুরোধ ও যা করছে দিন করছে ও এসে আমার ভাগ্য এসে এইটুকুই আমি চলে এসেছি তো পরের দিন আবার আমি গেছি পরের দিন গেছি আবার ঘুরে ফিরে হলকাল নজরের দিকে খালি এরা দেখবো পরের দিন আবার গেছি তা আমি গেলে আমার ঘর থেকে দূরে যাই তা আমার ভাবি ইসলামে গেছি হেওয়া এসে তখনও বাইরে দেখা পরে আমি আর যাই না একদিন যাই না ভাবি পাগল হয়ে গেছে কিনি যে মানুষটা এত বছর দিন আমার মহড়া দিতেছে এই মানুষটা 2 দিন আসে নাকি তা আমার খবর দিয়েছে আমি কি জানো তোমার বই না আমার দেখলে দৌড়িয়ে পড়লা আমার খুব খারাপ লাগে আমি এমন কই না যে এরকম বিয়ে করবো আমি কিচ্ছু বলি না খালি আমার ও আইসে এত পছন্দ হয়েছে এটাই আমার মন খুশিতে বেড়ে গেছে তো পরের দিন আমি গেছি মনটা আমার খুবই খারাপ এইরকম করে জায়গা পরে রাতে আমার জীবনের সমস্ত ঘটনাটাই সে তার বোনের কাছে বলছে আচ্ছা যে ওর সাপোর্ট নিয়ে আমি আসতে পাইছি আছি এতগুলো পড়লাহান নেই এতগুলো বাচ্চা এই বাড়ি এই ঘর 7 দিন 24 ঘন্টা কাম বাঁধে এই বাড়ি আমারই পাহারা দেয় এই লোকটা আর সারা দিন তুই এর দিকে বলাস কেন দুনিয়ার সব মানুষদের ক্ষতি হবে এর কোনো ক্ষতি হবে না তুই এর কোনোদিন ধরে না কিন্তু অনেক কষ্ট হয়েছে যাকে বুঝাই কইছে এ দুনিয়া উল্টা গুলো বিশ্বাস করবো না দেবো তোর ওর দ্বারা কোনো ক্ষতি হবে আমার পরিবারে তুই এটা নিশ্চিত থাক তখন থেকে আর যায় না এই বছর থেকে 3 মাস এইভাবে দেয় তারা কোনোভাবে আমি বলতে পারি না মন আমার ক্রমশই খারাপ থাকে প্রতিদিনই খারাপ থাকে কিন্তু আমি যার জন্য মারতেছি এটা আর আমি তার বুঝাইতে পারতেছি না বলতে পারতেছি না কেমনে বলবো কথাটা কেমনে শুরু করবো কেমনে বলবো এই অবস্থার মধ্যে রয়েছি তো ভাবি প্রতিদিন এই দেখি তোমার মন আরো বেশি খারাপ হইতেছে বাড়িতে বেশি নির্যাতন করতেছে নেই আমি বলছি হবে খাবার দেয় না এই খাবার দেয় না তো এটার উপরে খালি চাটা কাটাই দেয় কিন্তু আসলে কিন্তু মনটা খারাপ বলতে পারতেছে না কিভাবে বলবো এই জিনিসটা ইয়ার ভিতরে একদিন বিকালে মাইক মারতেছে আমার গ্রামে একটা অনুষ্ঠান হবো
তখনকার গ্রামে একটা গান হবে। তো প্রথম গান আমি কিন্তু কোনো কি রকম একটা কথা বলে অমুক জায়গায় হবে। হুম তো একটা অনুষ্ঠান হবে, কি অনুষ্ঠান হবে, কয়েকটা গান হবে, বেহুলা গান, বেহুলা গান, হুম নাচারি মানে যে বহিলা লক্ষিন্দরের যেরকম একটা গান ওইরকম একটা পালা গান হুম হবে গ্রামে, অমুক জায়গায় হবে। তা আমি ভাবি রে কেন ভাবি কোনোদিন চাঙ্গুর গ্রাম কোনো অনুষ্ঠানে যে মাইক মারতেছে অবশ্যই অনুষ্ঠানে যাবা, তুমি কয় যাম মানে আগে গেছি হিনু যেন কাজ করি, আগে গেছি যে আজকে সন্ধ্যা পরে কাজ করবো না, আজকে অনুষ্ঠান দেখুন। তো যাই হোক মানুষ মানে সন্ধ্যার আগেই মানুষ গ্রামে 10 গ্রামের মানুষ বেরিয়ে গেছে গা। কোনোদিন ওই প্রথম দেখতেছি গ্রামে একটা অনুষ্ঠান, তো মানুষে ধরায় না, চতুর্দিকে মানুষ, মহিলারা 40% একটা জমির মধ্যে অনুষ্ঠানটা হবে, চারিদিকে মানুষ হাজার হাজার মানুষ। তা আমি সন্ধ্যার সময় আমার তো টার্গেট একটি খালি ওইদিকে, আমি সন্ধ্যার আগে ভাবি আর কোনো খোঁজ কম নেই, ওরা আমাকে নিয়ে দিল কথা অনুষ্ঠান দেখার দিকে বাড়ির কাছে। তো যাম না যাওয়া করে নিয়ে পরে অনুষ্ঠানে গেলাম, অনুষ্ঠান দেখতেছে ওরা দাঁড়াইছে একদিকে, এনা মাও গেছে, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন গোষ্ঠী সব লোকই গেছে, হুম কিন্তু আমিও ওই মেয়েদের পিছিয়ে যেয়ে দাঁড়িয়ে গেছি। তো রাত্রি 12টা 1টা এরকম বাজে, এই টাইমে এই মেয়েটা এই ভাবি যে বোনটার নাম হচ্ছে ডালিয়া, হুম এই ডালিয়া হঠাৎ করে তার বোনরে বলতেছে বুঝছি আমি বাড়িতে যাবো, আচ্ছা বাড়িতে যাবো আমার নিয়ে যাবো, এখন এই সময় হয়তো আশ্রম টাশ্রমে যাবো এই জন্য কোনো কিছু আর বলে না, প্যান প্যান করিস না কেন করে, এত সন্ধ্যা অনুষ্ঠান দিতেছে, এটা 12টার সময় যাবো বাসায় না, চুপ করে বলতে কয় না আমরা জানি না, এটা কেন কেন করতে করতে আমাদের আমার চাষা তুমি নাচার সাইডে, চাষা তুমি বোন বলতেছে এই ওই আমার বাইরে নিয়ে যাও, হ্যাঁ বাইরে নিয়ে যাবো আমি এই দেখতে না, ভাই নিয়ে যাও আমার বাড়িতে চিনিস না, বাইরের নীতি আছে আদর্শ আছে, তুই জানিস চিনতে যা, কয় না বুঝির সাথে যা, বুঝি ন চলো যায়, বুঝে গেছে যাচ্ছে আধার হাতে যা সমস্যা নেই, পরে আমার কয় নিয়ে যাচ্ছে বাড়িতে, এইটা আমার সুযোগ হইল, হুম কয় যা আমি বলে আসেন, তাহলে আপনি বেরিয়ে গেলাম প্রথম কোনো ভয় নেই, আসেন আমার সাথে আমি নিয়ে যাবো, নিরাপদে যাবেন আপনি, তা আমি নিয়ে গেছি, তাই নিয়ে গেছি, হ্যাঁ আমি যাই এক সাইডে দাঁড়িয়ে দিছি, হ্যাঁ বাড়িতে গেল, এই 10 মিনিট পরে বেরিয়ে গেছি, চলেন যাই আবার যাবো, তখন আমি মাছ পাতা এসে হারে ধরাই দিচ্ছি, হুম বলছি যে এই যে আনলাম আর নিলাম একটা কিস করি, এমনি ধরাই দিলে একটা কিস করছি, আমি কিছু মনে করি না, এই তুরি আর অন্য কিছু না। আমি ওকে ক্ষমা চাইলাম এই জন্য, আমি যে ভুল করে থাকি মাপ চাই, তবে এটা আমি বলতে পারতেছি না যে এই সমস্যা আপনার বোনের কাছে আমার স্বপ্ন গরিব মেশে বিয়ে করা। তো তখন সে সবসময় আমি যাইতে থেকে আর গানা করতে থেকে যে আসলে আমার 3 মাস ধরে আমি বলতে পারতেছি না, কিন্তু আমি অনেক 3 মাস আমি শেষ হয়ে গেছি, কেন আপনি আসলেন, আপনি এসে তো আমার জ্বালা আরো বাড়াই দিলেন, যন্ত্রণা এমনি আমি বাড়ির যন্ত্রণায় শেষ হয়ে গেছি, আপনি এসে আমার জ্বালা বাড়াই দিলেন আরো, আর সে কোনো কথাই বলে না, রাস্তায় নিয়ে গেলাম দেখ অনুষ্ঠান শেষ হলে বাড়িতে আসলে, এখন আর আমার এখন আমি ভুলই করলাম না, আমার প্রতি রাগি হইলো, এইটা খালি আমার সারা রাত মাথা মধ্যে বাদ বাকি রাত আমার একটা টেনশন মাথায় কাজ করা শুরু, তো সকালে ওটা গরুর জন্য ঘাস কাটা লাগে, আমি গেছি ঘাস কাটা দিয়ে পুরো আঙ্গুল ফালাই দিচ্ছি, আমি জানি না এই আঙ্গুল মাথা রয়ে গেছি, এখনো মিলে নেই, 30 বছরের মিল হয়নি, এই আঙ্গুল কেটে ফালাই দিচ্ছি, আর কোনো ইয়ে নেই, মানে আপনার মেয়েটাকে অনেক পছন্দ, আমার কোনো ইয়ে নেই, খালি হাত ধান তাই হাত রয়েছে, একবার দেখ 3 মাসে আরো চলে গেল, ইয়ার মধ্যে কেমনে 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 গ্রামে কিছু মহিলা আছে যে বাড়ি যায় পান খাই, বাড়ি যায় পান খাই, এরকম একটা মহিলা মার কাছে যায় কেমনে কেমনে লাগাইছে যে মিন্টুর বাড়ি এতদিন গেছে, কোনো কথা ছিল না, কিন্তু এখন তো মিন্টু শালি একটা আইছে, এখন আপনার ছেলে কিন্তু হ্যাঁ ইয়ে পিসি ঘুরতেছে, এরকম একটা কথা যাই হোক বলছে, বলে বলে মার মাথা তো নষ্ট হয়ে গেছে কথা, এতদিনের মধ্যে বোঝা যায় না, ওই দিনটা দরদ বললাম, আমার দুপুরে খাইতে দিছে, খাইতে দিয়ে বলতেছে যে শোনো, জীবনে তো কোনো কথাই শোনা নেই, মা কি জিনিস ছিল না, যাই হোক ভালো কথা, সেই ছোট থেকে এই পর্যন্ত আইছ, সম্পর্ক অনেক খারাপ, তবে আজকে একটা কথা কই মাথায় রাখবা, এটা মাইনা চলার চেষ্টা করো, আজকের থেকে উত্তর দিকে যাবা না, আজকের থেকে বন্ধ। আমি বললাম মা উত্তর দিকে কি হয়েছে মা, না উত্তর দিকে যাবা না, এতদিন গেছ, মিন্টুর একটা শালি এসে আমার কাছে এমন এক লক্ষ কথাটা বলছে, তোমার সাথে বলে তার সাথে সম্পর্ক হয়ে গেছে, কি কর, আমার সাথে তার সাথে কোনো সম্পর্ক হয় না তখন পর্যন্ত, তারপরে যাইতে থাকে যাইতে থাকি কোনো কথাই আমি শুনি না, আমার নির্যাতন আরো বাড়ানো, উত্তর দিক তার বাবা আমার উপর পেশা দেওয়া শুরু করতে, উত্তর দিকে তুমি যাবা না, এতদিন কাছে মিন্টু পোলাহান বড় হয়ে গেছে, বহু বছর হাতের সংসার তুমি দেখছো, কিছুই কইলে, কারণ মিন্টু আমা করিল, সব বাড়ি বাদ দেহ, ওই বাড়ি গেছো, ওই বাড়ি থাকো, বাচ্চা কাচ্চা দেহ, অসহায় মানুষ বিধবা মানুষ এতগুলো বাচ্চা নিয়ে কাম করে খায়, এত রাত পর্যন্ত বাচ্চা বহার দাও, কিছুই আমরা কইলে, কিন্তু এখন যাইতে পারবো না, কারণ এখন কথা বাইরেই করছে তোমার নিয়ে তার ইয়ে একটা এনে যাইতে পারবো না, তারপর আমি বললাম আব্বা আমি নির্দোষ, আমি এর সাথে আমাদের কোনো কথাই নেই, আমি কোনো কথাই মানি না, পরে ওই কইছিল এটা খবর দিয়ে আনছে, আইনা কইছে যে তুমি কি গ্রামে দিয়ে থাকতে চাও, তাহলে আধা হাজার তোমার ভাই, আর না আধা তোমার বহুত হেল্প করছে,
আমি কিছু কিনি, কিন্তু তোমার বোন এসে হ্যাঁ না যাওয়া সম্ভব না, হ্যাঁ যুবতী মেয়ে যুবক ছেলে, এটা সম্পর্ক যদি নাও হয়ে থাকে হয়ে যেতে পারে, এটা তোমার না করলাম, আর নাহলে কিন্তু বাড়ি করে ভাঙ্গা পুরা সেই করে দেবো, তখন কিন্তু যাওয়া যায়। দুঃখে আইসা তার বোনের এমন পিটানি দিছে, মানে একদম মনে মেরিয়ে হেলে কিন্তু তোর জন্য এই জীবনে কোনো কথা শুনলাম না, তোর জন্য গ্রাম সাইডে কান্না মানুষের হুমকি দেয়, পুরা দেবো ই করে দিব। তা আমি কোন জায়গায় জানি গেছি, অনেক দূরে গেছি, 2 দিন আমি বাড়ি না, কোন আত্মীয় স্বজনের বাড়ি গেছি। 2 দিন পরে আমি আইসা সোজা বিলের দিকে যাইতেছি, বিলের দিকে যাইতেছি, তো ময়মনসিংহের একটা মেয়ে বিয়ে হয়েছে ওইদিকে, আমার স্বাস্থ্য চাষি, তাই বাড়ি যাইতেছে, আমার সে ডাক দিছে দাধারের দিকে আসো, কই যাও, আমি বিলে যাই, কোনো খবর জানো, যে না, কি খবর, তোমার কারণে আমাকে যে মাইর দিছে তুমি কল্পনা করতে পারবো না, 10 টাকা দিছে তার গায়ে, যাও আমি যাহানো ডালিয়ার? হ্যাঁ ডালিয়া। এত মাইর মারছে, কেন মারছে, তার বুঝে মারছে, কেন মারলো, কত করবে থেকে হুমকি দিছে, পুইরা দেবো ই করে দেবো, তুমি গেলে সম্পর্ক বলে তুমি করাই দিছো, এই সে পাল্লাতিস না, হের আগে দুঃখে মারছে। তা আমার মনে তো আরো অস্থির হয়ে গেলাম, এটা নির্দোষী মানুষ মাইর খাইলো আমার কারণে, এটা কিরকম একটা কথা। তা আমি দিনে যাইতে পারি না, এ সমস্যা যেহেতু এরকম হয়ে গেছে। পরে আমি রাত্রে এক গেছি ডাক্তার বাড়ি, আমার হিন্দু একটা ডাক্তার ছিল, তার বাড়িতে গেছি, হ্যাঁ কইছি যে অমুক বাড়ি অমুকের মেয়ের যে এরকম অবস্থা, আপনি তাড়াতাড়ি যান, যাই চিকিৎসা করেন, পয়সা পাতি যা লাগে যেন আমি ব্যবস্থা করে দেবো, কিন্তু আমি চিকিৎসা করে আসি, আমার কথা কই না। তাও তো সে আসে, চিকিৎসা পাতি করে কইরা চলে যায়, রাতে 11টার সময় পরে আমি যাই দরজায় ডাক দিই, লক করি, তো ভাবি কই কি আমি আজহার, এই কথা কইলে আরো কান্দাকাটি শুরু করে, তুমি ভাই জীবন অনেক কিছু করছো, 1000 বার জন্মিলে বল শোধ করে হাম না, তো এখন অনেক কিছু করছো, আর করার লাগবে না, এখন ভাই তুমি আর আইসো না। যত কষ্ট হোক তুমি আইলে যাহানি কষ্ট, তুমি যদি না, তোমার যে না করতে চাইছে, আমাদের কতটা কষ্ট হইতেছে এটা আমি জানি, তারপরে তোমার না করি, তুমি আর আইসো না, বহুত করছো, এখন অপবাদ আমার জীবন ভরে গেছে, গরিব মানুষ আমার ইজ্জত নেই, বেঁচে আছে, এটাতে আর থাকবো না, আজকে আমার যে অপমান করছে, তুমি আর আইসো না, আমি আর যাই না। তা আমি ওই সবাই কাছে দাঁড়াই রয়েছি, এই ফজর নামাজের সময় দুই বোন উঠছে, উইটা দেখে দরজা খুঁজছে যে আমি দাঁড়াই গেছি, তুমি যাও না, আর না আমি যাইনি, এনে দাঁড়াই রয়েছে, কে সারা রাত কেন দাঁড়াই থাকো, আমি আর কোনো কথাই বলি না। পরে আইলো, কাছে এলো, ভাবি কাছে বললো যে আমি কোনো কথাই না বললে সোজা সরাসরি বাড়িতে এসে বসছি, আবার পরের দিন রাইতে 11টার সময় গেছি, যে দাঁড়াই রয়েছে, হ্যাঁ রাত্রে বাইরে উঠছে, এই দেখে আমি সবার কাছে দাঁড়াই দিচ্ছি, কোনো কথা বললে, খালি কইলো যে তুমি যাই সবা, এনে কেন দাঁড়াই দিছে। এইভাবে 15 রাত একভাবে প্রতি রাত এনে দাঁড়াই থেকে 11টার সময় দাঁড়াই, একদম ফজর নামাজের সময় আজানের সময় ওরা যেন দেখে, আবার ঘুমো থেকে উঠে যেন দেখে, ফজর নামাজের সময় উঠে দেখে জানি এনে দাঁড়িয়ে গেছে, ওরা দেখলে আমি চলে যাই, আর কোনো কথাই বলি না। 16 রাতের দিন সে মাঝ রাইতে উঠাইছে পাবি, আইসা কইতেছে তুমি আরে একটা কথা কই, তুমি করে বিয়া করবা, আমি বললাম হ বিয়ে করবো, আরেকবার বলো তুমি করে বিয়া করবা, আমি বললাম হ্যাঁ ভাবি করবো, বিয়া যদি করো করবো, আরেকবার বলো আমি শুনি, তুমি করে বিয়ে করো, হ্যাঁ আমি অনেক বিয়ে করবো, যদি পয়সা থেকে আমি যে বিয়ে করি অনেক করবো, আর দুনিয়া নয় বিয়ে জীবনে করবো না। ঠিক আছে, আমি তোমার বিশ্বাস ছোট থেকে করি, এখনো করলাম। গেছে যাই বোনে ডাক দিছে, বোনে ডাক দিছে, ওর সাথে কথা আমি পাড়ি দিলাম, যা হয় হবে ওর সাথে তুমি। তো তখন সে উঠে আসে, আইসে হ্যাঁ ওই একই কথা বলে, দুঃসময় ফালাই যাবা না, তো ঠিক একটা কথাই বলে। তখনই হ্যাঁ আমার জড়াই ধরে, এই তো দিন থেকে সম্পর্ক শুরু হইলো, এই তো ফাঁস হয়ে গেল, এলাকা হুদ্দা গ্রাম হুদ্দা অমুক তমুক সম্পর্ক, আমি আর অস্বীকার তখন করিনি। এর মধ্যে আমার কত নির্যাতন বাড়তে কারণ এই মনোমাইট দেয়, একদিন সমাজের লোকের সবটি মিলা, চাচারা ভাই মিলা, চাচাতা ভাইরে মিলা অনেক মাইনা মারে, আমি এক কথায় তোর কয় তোর ওষুধ খাওয়াইছে, তোরা যে কি করছে, তুই কি নিয়ে কসম কসম করছে দেখি, আমি বলে কোনো কিছু নিয়ে কসম করিনি, মুখ দা কইছি বিয়া করবো, 40 হাত মাটির নিচ দেখে লোক কইছি বিয়া করবো, আর জীবনের সামনে ত্যায্যপুত্র করবো। আজকে তো কাকা টাঙ্গাইল গেছে, আমার বড় শাশুড়ি ভাই, আমরা যাক 1000 বার ত্যায্যপুত্র করলো, আমার এক কথা মানুষ, আমি তো এবারে কাম করে খাই, পরের বাড়ি কাম করে খাই, আমি তো বিয়া করবো চলে যাবো, আমার জীবন আর আসবো না। আর আমি ছোটতে কাম করে অভ্যাস হয়েছি, আমি পরিশ্রম করতে পারি, আমি দুনিয়ার সব দরজায় কাম করবো, এই দরজায় কাম করবো না। তো এইভাবে সম্পর্ক 3টা বছর, প্রতি রাত্রেই যাই আমি এয়ারে নিয়ে সারা গ্রাম ঘুরতে ঘুরে বেড়াই। বৃষ্টি আসলে তো কোনো কথা নেই, আষাঢ় বৃষ্টি তো সারা রাত্রে সারা গ্রাম ঘুরতে দুজনে ঘুরে বেড়াইতাম, নাচতাম, খাইতাম, বাড়াবাড়ি করতাম, উড়াউড়ি করতাম, এইভাবে চলতে থাকলো। আনন্দের কোনো শেষ নাই, বাড়িতে নিয়ে এসে নিয়ে যাই, এই বাড়ি নিয়ে, মানে গভীর রাইতে কোনো কথা নেই, বৃষ্টির নামলে তো আরো কথা নেই, যেন আর কেউ বাইরে নেই, একদম স্বাধীন। যখন বৃষ্টি নামছে সেদিন মনে হয়েছে যে দুনিয়ার সবচেয়ে আমার সে সুখের করবে, কোনো লোক বাইরে নেই, শুধু মজা মজা দুইজনে। সময় কোনতে পারে যেত 13 হইতে না, খালি দিতে খালি ফজর নাম যা জানবে, খুদে মেঘে যাই একটা কালাম টালাম করে, তাহলে হ্যাঁ এটা ইচ্ছে জানো হয়ে গেল, তখন দুইজনে ভাগ হয়ে যেতাম। এইভাবে চলতে থাকলো।
চলতে 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 খালি আমি একটা কথা কইছিলাম যে তুমি আমার সেই দিন কবা যেদিন দেখবা যে আজকে ফাঁসি দেওয়ার পর্যায়ে গেছে, আজকে কলঙ্কে ভইরা গেছে, আজকে ফাঁসি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, ওই দিন বলবা। আর তার আগে যত নির্যাতন তোমারে করুক আর যত নির্যাতন আমারে করুক আমরা সহ্য করে দেবো, কিন্তু তুমি নারী, আমার সে অপবাদ, তোমার কলঙ্ক তোমার বেশি। তো এইভাবে চলতে থাকলো তাদের ভাবি গেলে ঠিক আছে, সব মানলাম, দিনে এসো না রাইতে এসো, রাইতে দেখা করে দেওয়ার সাথে, কিন্তু দিনে এসো না। তাই দিনে ওরা না দেখলে আমি বাঁচি না। এখন আমি ওরা রাত্রে করলাম তাহলে এই কাজ করে তুমি তোমার নিয়ে ছবি তুলি। দিনে তো দেখার লাগে, দিনে আমি কিভাবে দেবো তোমার একটা ছবি হলে তুই দিনে দেখতে পারি। সম্পর্কটা এই কয়েক ইয়ের মধ্যে এত পর দেখেছে 3 বছরে প্রতি রাইতে একটা রাতে আমি মিল যাই না, শুধু দুইজনে বসতাম কথা বলতাম, মনে হচ্ছে আধা ঘন্টা ধরে বেশি আজান দিয়ে হালে দিচ্ছি, এত খারাপ লাগতো। এইভাবে চলতে থাকতো। হ্যাঁ রাজি হইলো যে কোন ছবি উঠবা কি ভাই জানি, আমি ভাবিরে কইলাম, ভাবি তখন ওর বোনের কইলাম যে ভাবি মানে ধনবাড়ি নিয়ে যাবো আমি কালকে, আমি বাস স্ট্যান্ডে থাকবো, আমি যে রিক্সা আমাকে জায়গায় ফিট করে রাখছি, সকালে দেখে রিক্সা একটু বাস স্ট্যান্ড নিয়ে যাবো, আমি ধনবাড়ি নিয়ে যাবো, ধনবাড়ির ছবি উঠবো। কয় না ছবি ওটার দরকার নেই, ছবি লইলে ধরা পড়বো, ছবি সমস্যা হবো তোমার, আমারও সমস্যা হবো, তুমি এক কাজ করো ওই ঘুরে ফিরে আসো না। তা আমি ধনবাড়ি জায়গায় ওরে নিয়ে গেছি, নিয়ে স্টুডিও নিয়ে গেছি, হ্যাঁ স্টুডিও নিয়ে গেছি, হ্যাঁ আমি যেভাবে ছবি উনি হ্যাঁ বাবু উঠবো না, লজ্জা বিষয়। ক্যামেরাম্যান আমি জড়াই ধরবো, হ্যাঁ ধরা গেতে আমি একটু বসাই, হ্যাঁ উঠা থাকে, মানে একটা অবস্থা খারাপ হয়। ক্যামেরাম্যান তো সে অনেকভাবে বুঝাইতেছে যে এটা কোনো ব্যাপারই না, আমরা উঠে না, সেই করে বুঝাই উঠে যাই হোক। এক পর্যায়ে রাজি করে ছবিটা উঠে ধনবাড়ি জমিদার বাড়ি ঢুকছি, কিন্তু আমার ফুয়াতে জমিদার বাড়ির ম্যানেজার 40 বছর ধরে, এটা আমার তখন আর আমার জানা ছিল না। আমি জমিদার বাড়ির ভিতরে ঢুকছি, হ্যাঁ না করতেছি, আমার ফুয়া দেখছি, কিন্তু হ্যাঁ যে দীর্ঘদিন ধরে 40 বছর ধরে এটার ম্যানেজার ওই রাজবাড়ি, এটা আমি আর জানতাম না। আমি জানতাম যে নবাবের চাকরি করে এইটুকু। তো ওনে যে ফুবার কাছে ধরা খাইলাম, ফুবাকে আধারে এটা কারে নিয়েছি তুমি? আমি বলছি এটা আমি খালাতো নিয়েছি, মসজিদ দেখার জন্য নিয়েছি, আমি এখনই চলে যেতেছি। গেলাম চলে গেলাম, আমি আত্মীয় স্বজন তো সব যাই না গেছে, যে সাথে আমার সম্পর্কে হ্যাঁ তাহলে ইয়াতে হ্যাঁ কয় তাহলে তো হ্যাঁ দেখাইলেন আমার একটু ইয়াতে হয়, হ্যাঁ বাড়িতে হ্যাঁ বাড়িতে যারা হ্যাঁ ওরা যেমনি দেখা আমার একটু, খালাতো বোনের জামাইরা হ্যাঁ, নিজের বোনের জামাই আছে, বড় বোনের জামাই আছে, হ্যাঁ আসে, আর ঠিক আছে সবারই দেখা। ওই যা যাই ওই রাত্রে থাকো, আজকে রাতে আমার ঘরে থাকো, রাত 12টার সময় নিয়ে দেখা, এই না সবারই সব ধানি শেষ। তো এই অবস্থার ভিতরে আছি আমি, আমার গোষ্ঠীর মানুষ কয়েক গোষ্ঠীর কলঙ্ক, তুই ফকিন্নি বারে নিয়ে থাকছ, জীবন বারা আঙ্গর সাথে জীবনে মিশলি না, এখন ফকিন্নি জীবন সাথী বানাবি, তোর ভবিষ্যৎ অন্ধকার। আমি বলে ভবিষ্যৎ মজুদ বুঝি না, আমার জীবন ছোট থেকে অন্ধকার। তুই কি করে বাঁচবি? আমি বলে দুনিয়ায় যার কিছু না চাই যাবে না, বাঁচে এমনি এমনি বাঁচবি, আমি বাঁচবো। আমি দেখাই দেবো যে একটা মানুষ কেমনে করে বাঁচে সয় সম্পত্তি ছাড়া। এই যে সয় সম্পত্তি ইন্ডিয়ানটাকে তো খারাপ লাগবে না, কিচ্ছু না, কিন্তু আমি করিনি, ইন্ডিয়ান আমার কোনো দয়া মানে নাই। আমি আমার পরিস্থিতি আমি বাঁচবো, আমি কার পরিচিত না। যাই হোক, এক পর্যায়ে সে আমারে বলল যে এখন একটা ব্যবস্থা করো, এখন আর কলঙ্ক ভরে গেছে গা। হ্যাঁ ভাবি আমার বললো যে ধারে হ্যাঁ নারী করা যায় না, তুমি এটা ব্যবস্থা করো। আমি বলি তো কি করবো? ভাই বিয়েটা পরে এটা খাবো। ঠিক আছে ভাবি, আজকে রাতে যাবো, কোনে যাবো, তুমি রেডি হয়ে থাকো, আমি রাত 10টার সময়। বিয়ে হ্যাঁ ভাবি কথা এত ইয়ে হইতেছে, তার জন্য কোনো ব্যবস্থা করতেছে না, পয়সা পাতিও ব্যবস্থা করা হইতেছে না, তাহলে অত অন্ধকার। তাহলে এখন আমার তো বিয়েটা পরে দেব রাজি হই কিনা, এটা হয়তো আমার পরীক্ষা করার জন্য হয়তো বলছে, আমি রাজি হয়েছি। আমি বলি ঠিক আছে আজকে রাতে নিয়ে যাবো। তা রাত 10টার দিকে আমি রেডিও করে বাড়িতে গেছি, ওরে নিয়ে আমি কিছু আমি অমক মরে যে দাঁড়িয়ে দিলাম, তোর আসতে থাকো। আমার বাড়ির থেকে 1 মাইল উত্তরে আমি চলে গেলাম। 1 মাইলও না, ভালো মালো না, আমিও চিনি, হ্যাঁ আমার চিনি, খুব নামি দামি মানুষ, হ্যাঁ বাড়িতে গেলাম। ওর বড় বোন গেছে, ও গেছে আর আমি গেছি, গেছে এই বাড়িতে যাই দেহারা শুয়ে পড়ছে। আমি ডাক দিছি, হুজুর মোল্লা সাহেব ঘুমাইছেন? দেখে না, আমি ফকির বাড়িতে গেছি। ফকির বাড়ির নাম হলে সঙ্গে ওঠে, যেহেতু সবাই নামি দেবি, কেরা তুমি জমা করে ফেলা গিয়ে দিয়েছে, উঠান তার এটা কথা আছে। তো উঠছে, বসতে দিচ্ছে। তো এরা কারা? তখন ঘটনা খুলে গেলাম যে এরা যাই মনে তাই থেকে আপনি বিয়ে পাঠাই দেন। আমি আপনার অনুরোধ করি, আর দুনিয়ায় কোনো লোক জানবেন, শুধু বিয়েটা আপনি পাঠাই দেন, এটা প্রকাশ হবে অনেকদিন পরে। আচ্ছা তুমি কি বলো? ভাইবে চিন্তা করতে হয় কার মেয়ে? তা আমি জমা করবে, হ্যাঁ তুই কি কও, তুমি আরো ভাবো, তুমি কি কও, তুমি এটা না, এটা পাম না। আমি তার অনুরোধ করি, হ্যাঁ না আচ্ছা না, ঠিক আছে তাহলে করো, তুমি ওদের টুজু করে রেডিও, আমি আসতেছি। এরপরে আমি খেল দিয়ে দরজা নিবে, শুয়ে ফেলি, শুয়ে পরে আর বাইরে না, আমি আল্লাহ বিয়েই করবে না, না আল্লাহ রাস্তায় আছে, আমি সাহস পাই না, আমি সাহস পাই না। পরিবার এত প্রভাবশালী ছিল যে সাহস পাই না, দরজা দিয়ে উনি বাতি অফ করে দিয়ে হ্যাঁ ওয়াইফে পেতেছে যে বাবা আপনি জান গা, আপনি আরো চিন্তা ভাবনা করেন গা।
আর হ্যাঁ মোল্লা সাহেব করতেছে, না বাবা আমি সাহস পাই না, তোমার গোষ্ঠী মালে মাইরে হালাই দিবে আমার, একদিন প্রকাশ পাবি না, আমি এটা পাবো না, তুমি অন্যস্ত ব্যবস্থা করো, আমি পাবো না এক কথা এসে। আমি অনেক টাকা টেকির পরে তার ফেরত আসলাম, হইল না বিয়ে, চলে আসলাম। তখন ভাবি রেখে তাহলে কি করবো এখন, আমার কি করার আছে, কোন জায়গায় যাবো, কই যে তাহলে কয়েকদিন সময় নেই, কয়েকদিন ভাইবে দেখি কোন জায়গায় যাওয়া যায়, প্লেন করুন তোমরা প্রোগ্রাম করুন না, বলতে কি করে আবার বিয়েটা হয়। আমি কি করি, আর আমি কোনো ডিসপ্লে পাই না, আমি তো কিছু পয়সা পাতির ব্যবস্থা করবো, বড় সংসার চালাবো, পয়সা পাতি কোনো জায়গায় তো আমার যেতে দেন জীবন। আমার বাবা টাকা দিয়েছে 30 টাকা, এই 30 টাকা দিয়ে বাজার করে নেই, বরঞ্চ 35 টাকা সদাই দিয়েছে 30 টাকা করে, হয়তো একটা সেভ না হয় এবং 5 টাকা হিসাব নিচ্ছে, এটা ওষুধ নিয়ে হয়, এটা দিয়ে এটা দিনে হয়, এটা নিয়ে আমার কোনো জায়গায় কোনো সুযোগ নেই, শুধু ওই যে রাত্রে ওই কামলাদের সাথে কাজ করি পরে চুক্তিতে, ওর থেকে যা পাই তাই দিয়ে আমার খরচা চালাই, এইভাবে চলতেছে। যাই এক পর্যায়ে যাই আমি অনেক, তার কিছুদিন পরে 3 মাইল উত্তরে নিয়ে গেলাম, আরে আমি গেলাম, ভাবি গেল, হয়ে গেল যে কাজের যে আমার চিনে না এমন একটা জায়গায় যায় কাবিন করলাম, কাবিন করে বিয়ে করলাম, বিয়ে করে ওর আরেকটা বোন আছে ওদিকে বিয়ে দিছে, সেখানে আমরা আশ্রয় নিলাম। রাত্রের ভিতরে খবর এসে পড়ছে বাড়িতে জমাকে বিয়ে করছে, হায় হায়। পরের দিন গ্রামে আমি যারা হই রয়েছে, হায় হায়, শেষ মতো বিয়েই করলো, সামনেই না বিয়ে করলো, জীবনটা কি করলো, কান্দাকাটি, অনেক গ্রামের মানুষ কান্দাকাটি শুরু হয়, জীবনটা কি নষ্ট করে দিল এই স্যার। আপনার বাবার সাথেও কথা বলেন নাই বিয়ে করতে? না, বাবার কাছ থেকে পারমিশন নিয়েছিলেন? না, বাবার কারো কাছ থেকে না, কারো কাছ থেকে না, কোনো কথাই নেই, আমার সাথে কোনো সম্পর্কই নেই, আমি বাইরের মানুষ, কাজের সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক নেই, একটা পয়সা দেয় নাই দেয় না জীবনে, তার হাতে আর সম্পর্ক কি, শুধু কাজ করি, ভাত খাই আর সময় কাটাই বাগির আর করি মানুষের সাহায্য এইভাবে। যাই হোক বিয়ে হইলো, বিয়ে হইলে তাই ওই দিন থেকে আমার তো আসমান ভেঙ্গা পড়লো, আমার আর মন, আজকে থেকে তো যাই হোক এতদিন তো বাড়িতে ছিলাম, আজকে থেকে তো ঘরও ছাড়া হইলাম, দুইজন মানুষ কি করে চলবো, তো সেই বাড়িতে রইলাম। আমি খালি করলাম যে রাত 3টার সময় উঠে গেলাম, আমি বাড়িতে যাই কিছু কাপড় চাপড় নিয়ে আবার তো বাইরে, তা আমি বাড়িতে আইসি, আমার ঘরে আইসি, আমার ঘর একটা ছিল আলাদা করে, সেই ঘরে আইসি কাপড় চাপড় নিয়ে আমি ঘরের মধ্যে রেডি হইতেছি, এর মধ্যে সাইকেল নিয়ে এক লোক আইসা তোর আমার গেটের মধ্যে টোকাইতেছে, তারপর জিজ্ঞেস কে যে আমি অমাক, আপনার পোলা যে আমাকে এমনি বিয়ে করছে, আপনি শুনছে খবর জানেন, খবর আগে গেছে, আমি কিন্তু বাড়ি তা আমি এটা শুনতেছি, আপনার ছেলে তো বাবানটিকে বিয়ে করে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ কি কও কেমনে জমক তাকে বিয়ে করছে, তো আমি ওই মুহূর্তে মনে করেন ঘর থেকে বাইরে যাই, আমি কিন্তু বাড়ির মধ্যে এই মধ্যে খবর আগে গেছে, আমি চলে গেলাম। এখন কি করেছিল ওই বাড়িতে আমি 42 দিন নিলাম, সেই বাড়িতে এখন 42 দিন পরে আমার এই ভাবি, যে বাড়িতে আমি সবসময় থাকতাম, সেই ভাবি গেছে, যাই করতেছে যে বিদেশ থেকে একটা এনজয় করছে, কারিতাস নামে একটা সমিতি করছে এই জায়গা, আর হেরা একটা ফ্যাক্টরি করছে এই জায়গায়, বিধবা মহিলাদের চাকরি দিবে, রেশম সুতা শাড়ি বানাবে, পোকা সুতা যারা পোকাই যায় সুতা নেবে, তা ওনে একটা সুযোগ আছে, আমার একজন অফার দিছে, তাহলে আমি তো বছর কাজ করলাম, তুমি তো বিয়ে সাথে করে হেলো না, এক কাম করো, তোমার এই চাবি দিয়ে গেলাম আমার বাড়ি, আমি তাহলে ওই ফ্যাক্টরিতে যাবো, গেলে আমার চাকরি দেবো, তাহলে তুমি আমার বাড়িতে কালকে উঠবা। তা আমি তো 40 দিন পরে প্রথম গ্রামে আইলাম, রাত্রে আইলাম, আমার পরে তো গ্রাম হইতে রাও উঠে গেছে, হাই হাই অমুকে অমুকে নিয়ে এসে, তা আইসে পরের দিন সকালে তো মানুষ আমার বাড়ি ধরাইতেছে না, আমি খালি আমার বাপরে বললাম যে তুমি সবসময় আমার পিছিয়ে দাঁড়াই থাকবো, মারে কাঠে যত কিছু যা করে আমাকে, কিন্তু তুমি কথা বলবো না, আমার পিছিয়ে থাকবো, যাই হোক আর তোমার কোনো টেনশন নেই, যা করে আমার উপর। তো এই গ্রামের মানুষ এতে খেলে আমার 3টা বাড়ি বাদে আর সমস্ত গ্রামের মানুষ আয়, তুই কি করলি, তুই আর অনেক বকাবাদ্য করতেছে, তুই আর জীবনটা নষ্ট করলি, এনে কি করে খাবো, আর কি এমনি তো একেবারে যার যার মতো করতেছে, তুই কাজ করবি, কেউ করতে তুই কাজ করে খাওয়াবো, বিয়ে বছর ধনী মাসে বলো আমার কাছে, এখন কি করে খাবো, অত বাইতে এখন জায়গা দেন, তা কাম করতে বাদ খাইতো, এখন কি করবে, দেশের কোনো মানুষের কামলা নিব রে, এই দুই গ্রামের মানুষের কামলা নিয়ে এদের গোষ্ঠী বলছে, তাহলে ওরা কামলা নিব না, ওকে কেমন বাঁচো, যার যার মতো করে কইতাছে একজনে। আমি খালি আমার বাড়ি মেয়ে তাকাই দিছি যে নাটি টুটি নিয়ে আয় গেলে এই চিন্তায়, আর আমার হ্যাঁ কারা কি করলো না করলে যায় হ্যাঁ। আচ্ছা রাত্রে হইলে আমি রাত্রে যখন হয় তখন বৈশা থেকে দুজনে ঘরের বাইরে, যে রাত্রি নিয়ে ধরে আক্রমণ করে, এইভাবে 4-5 দিন চলার পরে আমি খবর পেলাম যে আমার মৌখিকভাবে ত্যায্যবৃত্তি করে দিছে, গেছে কোর্টে ত্যায্যবৃত্তি করে দেওয়ার জন্য হারা গেছে, তার সম্পত্তি ত্যায্যবৃত্তি করে দেন না, নাহলে ত্যায্যবৃত্তি হবে না, হ্যাঁ সম্পত্তি ঠকানোর জন্য ত্যায্যবৃত্তি করবো, সম্পত্তি দিব মানে সম্পত্তি দিব না, ত্যায্যবৃত্তি করবো না, মুখে দরকার নেই, তখন থেকে আবার ফেরত আসে। তা আমি এক লোক না খবর নিলাম যে আমার কি করবো, হ্যাঁ তুমি একটা খবর না আমার কি ব্যবস্থাটা নিতেছে, তারপরে জিজ্ঞেস আপনার কাছে কোনো ব্যবস্থা নেই, মা বলছে কোনো ব্যবস্থা নেই, ফকির মেয়ের জন্য যা নেই শেষ পর্যন্ত বাড়িতে বাইরেই গেছে, আর যে বাইরে গেছে তার নিয়ে কোনো ভাবনা নেই, 10-20 জন 50 জন মানুষ খাওয়াই দেবো, বিয়ে করলে তো খাইতাম, মরলেও খাইতাম, ওইটা খাওয়াই দেবো ক্লিয়ার, ঝামেলা শেষ, ও কি করে খাবো, হ্যাঁ ওর ব্যাপার আমার পরিচয় জানে, আমার জীবনে দেয় না।
তো এইভাবে চলতে থাকলো। আর তা আমি বেঁচে গেলাম, আমি বললাম আলহামদুলিল্লাহ। তাই তো একদিকে বেঁচে গেলাম যে আমারে মারবো না, আক্রমণ করবো না। যাই হোক, এখন কি করে বাঁচি, দুইজনে পরামর্শ করি, না খাইয়ে থাকি, খাবার নাই, কি করি। এখন ও আমার প্রস্তাব দিতেছে যে কাজ করি, ওই আমি পরে কাজ করি। আমি বলছি না, এই গোষ্ঠীর বউ দেহ প্রত্যেকে, তুমি যেমনি হবে বিয়ে করছো, এই গোষ্ঠীর বউ তো কাম করেন না, চুরি করেন না, ডাহাতি করেন না, আমি করবো, তুমি পরে বেড়ে কাজ করো, এটা কোনো কর্মে আমি সহ্য করতে পারবো না। তাহলে কই বাঁচবো কিভাবে, তাহলে খাবা কি? আমি বললাম তাও আমি জানি না, নিরুদ্দেশ। তার মধ্যে রাস্তায় যাই পয়সা থাকি, রাস্তায় যাই পয়সা থাকি। তার মধ্যে গরিব আর একটা মেয়ে একটা আমার পরামর্শ দিল, পরামর্শ দিচ্ছে, হ্যাঁ রে আমার বাড়ি এলে রে, যা কাজ কর, ও তো বাইরে তোর কাম করে যেতে দিবে না, তুই বলবি যে খেতা সিলাই করবো, এতে রাজি কিনা। তা আমি রাইতে এলে কইছে যে না খাই কয়দিন থাকবো, খেতা সিলাই করি আমি, আমাকে খেতাই নিয়ে দেবো, আমি খালি সিলাই করে দেবো, আমি তো বাড়িতে বিয়ে করবো, আমি তো পরে বেরিয়ে যাবো না। আমি এক পর্যায়ে রাজি এলাম, ঠিক আছে খেতা সিলাই করা যাক, এটা করতে চাই, একজন আইনা দিব, বাড়িতে বিয়ে তো করবা। তা আমিও তার সাথে সাথে খেতা সিলাই করা শুরু করলাম। এখন গ্রামের মানুষ আই হায় দিনে দেখে যে খেতা সিলাই করি। এইভাবে একটানা 9 মাস খেতা সিলাই করলাম, স্বামী স্ত্রী দুজন। খেতা সিলাই করে একটা খেতা 30 টাকা দেয়, 30 টাকা দিয়ে কি হয়, চলতে পারি না, 3 দিনে খাইতে পারি না, 10 টাকা দেওয়া যায় না একদিন। এর মধ্যে মাছ মাংস তো দূরস্থান, চাউলের যে খুদটা ওইটা কিনি, যে খুদের দাম কম, চাউল কিনি না, যে চাউলের দাম দেওয়া হয়, ওই চাউলের দাম দেয়, এই খুদ কিনুন যায় বেশি, ডবল কিনে যায় খুদ। আমি যে খুদ কিনি, এইভাবে চলতে থাকলো 9 মাস। 9 মাস চলার পরে 1 টাকা হয় নাই, এর মধ্যে 1 টাকার সদায় তার আমি দিতে পারি না, একটা গয়না না কাটি না, একটা কাপড় চোপড় না। তার বোন আছে একটা ঢাকায় থাকে, হ্যাঁ পুরান কাপড় চোপড় দেয়, হেলে হ্যাঁ ব্যবহার করে, এইভাবে চলতে থাকলো। একদিন রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, আমার যে বৎসরিক আগে কাজ করতো ওইরকম একটা লোক, 3টা লোক যাইতেছে কাজ করার জন্য, করুটি আসতেছে। তা আমার দিকে দাঁড়াইছে, রাজাহাত বিয়ে বলে করছো, কেমনে চলবে? আমি বললাম তোমরা কই যাও? বলছি আমি করুটি যাম কাজ করতে। বললাম তাহলে আমার নিয়ে যাবা? যাবা তুমি? আমি দৌড়ে বাড়তে গেছি, যে গেছি যে করুটি কামে যাবো। কি কর তুমি, কাম করা হবে? আমি বলে হ যাও করবো। আমাকে যে বৎসরিক কাজ করতো ওরা কাজে যাইতেছে, তাহলে ওর সাথে করুটি কাজে যায়, 3টা লোক যেতেছে, ঠিক আছে তাহলে যাও। তা আমি আসলাম ওদের সাথে করে উঠে একদিন বাস স্ট্যান্ডে দাঁড়াইলাম। আমি তো লজ্জায় পাচ্ছি না, হ্যাঁ ওরা সব কামটা মিট করলে আমি দূরে বসে গেছি। আমার নিয়ে 4 জন নিল, ওরা 3 জন, আমার নিয়ে 4 জন, আরেকজন কয়ে বসে গেছে। জায়গায় নিয়ে গেল সেইবারে আলু তোলার কাজ, জীবনের প্রথম বাইরে গেলাম। তো করে উঠে এলাম, আলু তোলার কাজ, সারাদিন আলু তুলি আমি, এই বোঝা আর টানতে পারি না। আলু তোলার পরে যে বোঝাটা নেওয়ার লাগে, মাথায় উঠে দিলে পারি না লাগে, আমি গৃহস্থরে কইলাম যে আমি সবই পারবো, কিন্তু বোঝাটা আমি নিতে পারবো না। ঠিক আছে তাহলে আমরা বেরো দেন। তো সারা রাত্রে আমি বৈশা থাকি আর বিড়ি খাই গেলি। তো গৃহস্থের বউ জানালা দিয়ে দেখছি যে সারা রাত যে কবে জল্লা খুলছে, দেখে আমি বিড়ি খাইতেছি, বাইরে ঘর দামতে থাকতে দিছে, বেড়া নেই, 3 সাইডে বেড়া আছে, 1 সাইডে বেড়া নেই, এই ঘর থেকে দেখা যায় বিড়ি খাইতেছে, যতবারই গেছে বিড়ি খাইতেছে। পরের দিন ডাক দিছে কামলা করে, সকালে যখন খাইছে তখন কেছে রাইতে সারা রাত কেরা বিড়ি খাই এখানে, তার বৈশা থাকে সারাটা রাত একটু সয় নেয়, এরকম কেনা। তা বলছে যে ওই হ্যাঁ কি কোনো খুন টুন করছে নাকি? সারা রাতে বিড়ি খায়, হ্যাঁ তো খুন করে না, হ্যাঁ তো জানেন না, হ্যাঁ জীবনে একটা কাহিনী আছে, অনেক বড় কাহিনী, ধনী বসে বলে হ্যাঁ এমনি এমনি করে এই সময় কি করেন দেখো। একবার কত বছর কাজ করছি আমরা সবাই 3 জনে 3 জনে বছর কাজ করছি থাকবে। তো ওই বেটির আমার প্রতি অনেক মায়া হয়। দুপুরে খাইতে দিচ্ছে, সকালে খাইতে দিচ্ছে, খাইতে পারি না, দুপুরে খাইতে দিচ্ছে কি রান্না আলু দিয়ে কি না মুখে দেওয়া যায়, তো এরকম খাবার তখন যে খাই না। তখন আপনি একটু পরে যান, আপনারা যান একটু পরে আসো। পরে আমার জিগাইল এসে, পরে আমি বললাম যে হয় এরকম করছি, এইরকম কাম কেন করলেন বাজান, আপনি বাঁচতে পারবেন? বাঁচতে না পারি, 60 বছরের জীবন। আমি শুনছি অনেক গরিবের কাছে যে 60 বছরের উপরে মানুষ বাঁচে না, 60 বছর 70 বছর, তো 60-70 বছর কষ্ট করে বাঁচুন, তো কি হয়েছে? যত কষ্ট জীবনে নেবে হবে, আমি হার মানব না, লোক না হার মানব না, আমি আর ফালাইতে যাব না, আমি আর নেই বাঁচব। যাই হোক হ্যাঁ এই বেটিরা আমার প্রতি অনেক দয়া হয়, হ্যাঁ একটা করে ডিম ভাইজা আমার খাবার দেয়, আর ওদেরকে বলে যে আমরা ওরে একটু ভালো খাবার দিলে আমাদের কাছে মনে করুন না। তো এইভাবে হ্যাঁ আমি 7 দিন কাজ করি, প্রথম হ্যান থেকে আসি, 7 দিন কাজ করে আসি, কিছু পয়সা নিয়ে আসি, অসুস্থ হয়ে পড়ি, বাড়িতে কয়েকদিন থাকি। এখন কি করি, এইভাবে আরো কিছুদিন চলতে থাকে। মানে আপনার বাড়ি থেকে কোনো সাপোর্টই দিত না, কোনো সাপোর্ট নেই, এর মধ্যে আর কোনো আলাপ নেই। আমার একবার ক্লোজ করে দিচ্ছে, আর সম্পর্ক নেই। বাড়িতে যতদিন যে আত্মীয় স্বজন করলে তার মা এক কথাই বলে যে উত্তর দিকে যে যাবা সে আমার বাড়িতে আইসো না। যাই হোক এইভাবে জীবন চললো, কোনো আয় উন্নতি নেই, চলতেই পারি না, কিছুই কিনে দিতে পারি না। ওই জায়গাটা নিয়ে যাই, পরে কাজ কেটে নিয়ে আহি, ওই কটা যাই কদিন যাই আর কি, ওই কদিন কষ্ট করে খাই আবার বাইরে। এইভাবে চলতে আরেকদিন দোকানের মোড়ে বসে দিছি, যে একটা লোক ঢাকা আসতেছে,
আমি কই জানাম না, হ্যাঁ লোকটা আমার কাজ করছে, বর্ষরিক কাজ করছে। কয় আমি টাকা যাই রিক্সা চালাই, ঢাকা রিক্সা চালায়, কি বাকি রেট চালায়, কয় চালাই, আমার জায়গায় থাকি, কিরকম ইনকাম হয়, এমনি এমনি ইনকাম হয়, এখন আমার নিয়ে যাবে। আমি তখন তার অনুরোধ করি, আজকে আপনি যাওয়া বন্ধ করেন, আপনি আজকে বাইতে যান, আজকে আমার কালকে নিয়ে যাবেন, আমি কালকে যাবো আপনার সাথে। বাইতে যাওয়া ওয়াইফের সাথে কথা বলি, হ্যাঁ কইতে বাস এটা চালাইতে পারবা তুমি? আমি বললাম না, জানি লাগবে, এটা কাজ করেন তো লাগবে, এটা কিছু কইটা খান তো লাগবে, দেশের মানুষ কারণ আমাদের রাত্রে রাতে অনেক গৃহস্থর কাছে, আমার শ্বশুরের কাছে, যে আমার আগে ভালোবাসতো তাদের কাছে আমি অনুরোধ করছি অনেক, যে আমার লেবারি নেওয়ার জন্য। অনেক কাজ তো অনেক কাজ লাগতে করায়, তারা আল্লাহ আসছে না, তোমার তো কাজ করা সম্ভব না, তোমার পরিবার কি মনে করবো, আর আমার গোষ্ঠী মানে তুমি আমার কাম করবো, এটা সহ্য করার মতো না, আমরা নিতে পারবো না আল্লাহ আসছে। এলাকায় তো কাজ করার কোনো সুযোগই পাই না। পরে প্রথম তারপরের দিন লোকটা ফেরত যায়, যাই পরে আবার নিয়ে আসে। পরের দিন সেই লোকটার সাথে আমি ঢাকা আসি, রামপুরা প্রথম রামপুরা আইসা একটা রিক্সা নে, রাত্রে এসে পৌঁছি, হ্যাঁ রিক্সায় ওঠে আর আমার বলে যে চালাও, তাই আমি চালাইতে থাকি, আমার সামনে শাপলা চত্বর পরে, দুয়ের চক্কর পরে, তারপর কই যে জায়গা জায়গা চিনে এবার রাখতে, আমি চালাইতেছি, দেখাইতেছি আমার জায়গা পরিস্থিতি, ঘুরে ঘুরে রাত 12টা 1টার দিকে আমি বেরিয়ে যাচ্ছিলাম। পরের দিন আমার বললো যে তুমি এক কাজ করবা, শুধু রামপুরা টিভি সেন্টার আবা আর মৌসাক যাবা, 3 টাকা ভাড়া, তখন আর কোনো জায়গায় যাওয়ার তোমার দরকার নেই। মানে রিক্সাও চালানো? হ্যাঁ, এই তো রিক্সা চালানো শুরু করলাম। তো রামপুরার থেকে আমি যাই মৌসাক, আর কোনো দিকেই না, মৌসাক দাঁড়াই থেকে মৌসাক থেকে আবার 3 টাকা নিয়ে আসি রামপুরা। হয় ও লন্ডনটা হি নয় করবো রামপুরা যায়, আর কোনো দিকে না, সাহস পাই না, ভয় কোন দিকে কমে যাবো, আর কোনো খাইবি না। এইবার করে 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 7 দিন করে থাকে, কিছু কিছু পয়সা নিয়ে যায়, আর চলতে পারি না, খাইতে পারি না, এনে মেসেরা রান্ধে ভাতের গন্ধে এগুলা খাইতে পারি না, মুড়ি খেয়ে থাকতে থাকতে পেট সবসময় খারাপ থাকতো, সবসময় পেট নষ্ট হয়ে থাকতো, পেট নামতো সবসময়। তো মুড়ি খাইতাম, থাকতাম এইভাবে জীবন চলতে 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 হতে। একদিন বড় চাষির সাথে বাড়িতে আমার সাথে বড় চাষি একদিন রাত্রে আমার দেখা করতে গেছে আমার কাছে। রাত্রে দেখা করবার যে কইতেছে যে গরিবের হাত দশের বাবা ছাইরো না, আমি আসছি তোমার কাছে। আমি বললো জীবনও ছাড়বো না, আমি তোমার সাপোর্ট করবো। তখন আমি মধুপুর আসছি একটা বাজারে এসে, বাজার থেকে জামালপুর রোডে আমি কেন জানি হাঁটতে আসছি, ওখানে একটা পেট্রোল পাম্প আছে। পেট্রোল পাম্পে একটা লোকের সাথে আমার পরিচয় হইলো, আগে আমি চিনতাম, ওই লোকটার সাথে দেখা। হ্যাঁ লোকটা জানে যে আমি গরিবের মেয়ে বিয়ে করছি। হ্যাঁ লোকটা আমার পছন্দ, এই তুমি বলে বিয়ে করছো আমাকে, হেঁটেই বলে বিয়ে করছো, আমার হাও করছে, এখন কি করে বাঁচবো। আমি তার জিগাইলাম যে তোমার এই পেট্রোল পাম্প আর চাকরি নিয়ে দেন যাবো। কয় যায় রে পাগল, তোমার যে বড় চাষি আছে, তোমার বড় চাষির বাইরে তো পাম্প আছে, তুমি হেনে চেষ্টা করলে পারো। এই তো সেদিন আমার মনে হইলো যে হ্যাঁ হ্যাঁ এইটা তো আমার জীবনে এতদিনে তো এত বছরে তো আমার এটা মনে নেই যে আমার বড় চাষি মামা তো ভাইয়ের পাম্প আছে। চাষিরে বললাম চাষি আপনার তো ভাইয়ের যে পাম্প আছে, মামা তো ভাই ওই পাম্প আমার একটা চাকরি নিয়ে দেন। এতদিন মনে করিস না, এত বছর মনে করিস না, এক্ষুনি আমি যাইতেছি। সাথে সাথে বুবু আমার বড় চাষি বোরকা পরে ওইটা রাত্রে আসলে পর সে মালিকরে বলে কয় যে না, হ্যাঁ না করে বসে, কই যা যা তো আপনার গোষ্ঠী ফকির নিয়ে বিয়ে করছে, গরিবের মেয়ে বিয়ে করছে, এই জন্য কাজ দিবেন? হ্যাঁ এটা বুঝছি। আপনি কি কন, ও তো খারাপ, হয়তো খারাপ না, কি আর খারাপ, কোন লোভ লালস হয়ে গেছে, এটা গরিব হ্যাঁ মানুষ না, বিয়ে করছে কোন স্বার্থ দেখছে, বরং তো বাপের সব কিছু ত্যাগ করছে। তো ওই তো প্রকৃত মানুষ, তো চাকরি জানে কথা, তুই চাকরি দিবি, আমি বলছি তুই চাকরি দিবি, তাহলে হাবারা করে নিয়ে আমি মনে আছে ভুলে গেছে, কই না ঠিক আছে আপনি কেছেন আমি চাকরি দিবি। ওর গোষ্ঠীর থেকে তো আর কিছু করবো না, কয় না কিছুই করবো না, কতদিন চলতেছে না, কত কষ্ট করতেছে, এটা চাকরি দিই। তো পরে তো ঠিক আছে কালকে পাঠিয়ে দেন। এই তো আমার চাকরি হইলো, এই তো জীবন যুদ্ধ শুরু হইলো, আবার নতুন করে এই তো চাকরি হইলো। এখন খাবার নাই ঘরে, কত কষ্ট কইরা এই চাকরি করা শুরু করলাম, সকাল 8টার থেকে রাত 10টা পর্যন্ত একটা না কাজ। 1000 টাকা প্রথম মাসে বেতন পাইলাম, 1000 টাকা বেতন পাইয়া এই তো 200 টাকা ওর থেকে সঞ্চয় করলাম, এই তো জীবনে শুরু করলাম। আপনি বললাম দেখো এই 800 জীবনে প্রথম 1000 টাকা জীবনে প্রথম তখন আমার হাতে। ঢাকাতে তখন আপনি? না, তাহলে এটা কোথায়? দেশে। দেশের কোথায়? মধ্যপুরে। ওখানে বসে পেট্রোল পাম্পে কাজ করতেন? হ্যাঁ, বাড়ির থেকে বড় চাষি নিয়ে দিল, ওইটা বড় চাষি নিয়ে দিল 1 মাসে। এটা কিন্তু রিক্সা চালানোর পরে, কত কাজ করার পরে, 9 মাস খেতা শিলানির পরে, কত কিছুর পরে এই আমাদের বিবাহিত জীবন আমার কাছে 4-5 বছর। এতদিনে 10 পয়সা সঞ্চয় করতে পারি না, 1 টাকা দিতে পারি না, একটা জামাও তাহলে দিতে পারি না। কোনোদিন কোনো সমস্যা হয়নি সংসার জীবনে? না, সমস্যা না, আমরা 2 দিনের মধ্যে। কত বছরের সংসার জীবন আপনাদের এখন? হ্যাঁ, 26 বছর। তো 26 বছরের জীবনে পাইছেন বাবা বেঁচে আছে? হ্যাঁ, না বাবা বেঁচে নেই, মা বেঁচে আছে? হ্যাঁ, মা আছে। জমি জমা কিছু পেয়েছেন, দিয়েছে আপনাদেরকে? দেয় নাই? আপনি কি করেছেন এই 26 বছরে? কি করছেন আপনি? সবই করছি, আর আমার সংসারে অনেক কিছুই আছে। কি রকম? জমি টমি কিনতে পারছেন? জমি কিনি নাই, জমি কিন্তু ভোগ রাখছে অনেক।
আচ্ছা, মানে বর্গা রেখেছেন নিজের কাছে, মানে বন্ধক হিসেবে নিচ্ছি শুধু। বন্ধক হিসেবে নিচ্ছেন। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। তো সংসার জীবনে সুখী আপনি আপনার ওয়াইফের সাথে? অবশ্যই আমার জীবনে হ্যার ছাড়া আর আমার জন্য কিছু। বাড়ি ঘর করতে পারছেন? হ্যাঁ, বাড়ি ঘর করছি নিজের এলাকাতে? বর্তমান বাড়ি বিটে গেছি, বাপের বিটে গেছি বর্তমান। আচ্ছা, আচ্ছা। যদিও জমি আমার নেই, জমি পরে আরো কাহিনী আছে এর মধ্যে। ওই কাহিনী অনেক আছে আমি জানি, কিন্তু কাহিনীর জায়গাটা আমি সংক্ষিপ্ত করে একটু- না, জমিটা নিয়ে গেছে পরে মা, সব নিয়ে গেছে, বাড়ি বিটে সব নিয়ে নেই পরে। না সেটা নেই, সমস্যা নেই। আমার কথা হচ্ছে যে, মাই তো নিয়েছে, হ্যাঁ, যাই হোক, মাই ওই নিয়েছে, জায়গাটা মাই- কমপ্লেন নাই বার করি। কিন্তু এই যে আপনি ছোটবেলা থেকে জেদ করা বা আপনার সাথে একটা অবিচার করা হয়েছে, হ্যাঁ। সবকিছু মিলায় আপনি যে জীবনটা বেছে নিলেন, এটা তো একটা সুখের জীবনই পাইলেন শেষ আমি পর্যন্ত। অবশ্যই শুধু অন্তত এই যে আপনাদের দুজনের যে সম্পর্ক, মানে আপনি যে মেয়েটাকে ভালোবাসছেন ডালিয়া, আপনার স্ত্রী, চমৎকার একটা সংসার জীবন পেয়েছেন। ও অত সুন্দর যে আমার স্যার, আমি এক মুহূর্তে চলে আমার অসব দুনিয়া অন্ধকার আমার। স্যার আমি একদিনে বাঁচতে পারবি না মনে হয়। কেন বললেন আজকে এই জীবন গল্পটা আপনি কেন বললেন লাখ লাখ মানুষের কাছে? আমি গল্পটা মূলত বলা যে এই যে আমি আজও বুঝলাম না আসলে আমি ভুল করলাম না ন্যায় না অন্যায় করলাম। আমি যে এই যে জিত করলাম ছোট থেকে, এই যে এত ত্যাগ করলাম, এত কষ্ট করলাম, এই যে ভুলই করলাম না ন্যায় করলাম না অন্যায় করলাম, আমি আজও বুঝতে পারলাম। কিছু কিছু জায়গাতে আসলে প্রশ্ন কিছু জায়গাতে আসলে জাস্টিফিকেশনের জায়গায় যাওয়ার কোনো সুযোগ নাই। প্রথম কথা হচ্ছে সে আপনার মা, জন্মদাত্রী মা, হ্যাঁ, মা। সুতরাং মার সাথে ভুল সূত্রের হিসাব নাই, না, এটা হচ্ছে একদিন বিষয়। কখনো শোধ করতে পারবো না। শোধ করতে পারবেন না। জন্ম না, আপনাকে জীবন পেটে করবো। ধরছে, 10 মাস কষ্ট করছে, এটাই সারা জীবন শোধ করার মতো না। আরো কত কত কিন্তু আপনি যে আরেকটা মেয়ের প্রতি যে পরিমাণ কমিটেড ছিলেন, যে পরিমাণ মানে স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, সংসার করেছেন, করছেন এখনো প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে, এই জায়গাটায় আপনি কোনো ভুল করেননি। এই জায়গাটায় আপনি অবশ্যই নীতিবান মানুষ ছিলেন। এই জায়গাটায় আপনার শ্রদ্ধা পাওয়ার মতো। সহজ সরল একটা জীবন। আমরা আজকে যে কথাটা বলতে পারি প্রিয় শ্রোতা, আজকের এই জীবন গল্পটা, উনি যখন জীবন গল্প বলছিলেন পান খাচ্ছিলেন একটু পর পর, তো আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। সহজ সরল একটা জীবন, খাতায় লিখে ফেলার মতো একটা জীবন, আপস অ্যান্ড ডাউন তেমন একটা নাই, কিন্তু অন্যরকম হিরোইজম আছে। একেবারে প্রান্তিক পর্যায়ের একজন মানুষ, কিন্তু নিজেকে কম্প্রোমাইজ না করার মতো যে হিরোইজম, সেটা আছে তার জীবন গল্পে। কিছুই শেখার আছে কি এই জায়গাটি থেকে? হ্যাঁ, একটা শেখার জিনিস অবশ্যই আছে, সেটা হলো আগাগোড়ায় তিনি গরিব বান্ধব একজন মানুষ ছিলেন। গরিব বান্ধব মানে আপনাকে গরিব বান্ধব হতে হলে যে প্রচুর পয়সাওয়ালা হতে হবে বিষয়টা এরকম না, বড়লোক না হয়েও গরিব হতে পারেন। উনি আসলে নিজের জায়গাটা বুঝেছেন। উনি একটা চমৎকার কথা বলেছেন যে কিভাবে একটা মানুষ সুখী হয়, কিভাবে একটা মানুষ খুশি হয়। কালকে সকালবেলা খাবার ভাত নাই, অথচ এই মানুষটা প্রচন্ড রকম সুখে আছে, তাহলে এই মানুষটার সাথেই আমাকে মিশতে হবে। আবার দেখেন, একজন বিধবা মানুষ, গ্রামের লোকজন কি বলবে তাকে নিয়ে, সেখানে সে রাত সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত 3 ঘন্টা তার বাচ্চা কাচ্চাদের পাহারা দিচ্ছে। এই যে মৌলিক গুণগুলো, এগুলো কোনো ইতিহাসের পাতায় লেখা থাকবে না, এগুলো বড় বড় সাহিত্যে লেখা থাকবে না, কিন্তু এগুলো অনেক বড় মাপের গুণ, এবং এই গুণগুলো শ্রদ্ধা করার মতো, এই গুণগুলোকে সম্মান জানানোর মতো। আমরা আমাদের জীবন গল্পে প্রতিনিয়তই কিছু না কিছু খোঁজার চেষ্টা করি। তো সেই জায়গাটি থেকে আজকের এই গল্পে এই চমৎকার কিছু ক্লাস 4 পাস হওয়া একটা মানুষের মধ্যে অদ্ভুত রকমের কিছু ভার্চু, কিছু ভ্যালুস, যেগুলো আমাদেরকে অনেক বড় শিক্ষা দিয়েছে। আমি দোয়া করি আপনারা আরো সুখী হন।